সাগর ভাই আপনি আমার দুইটা, সাগর ভাই আপনি আমার দুই মোবাইলে দিয়ে দেন, আমি ওই একটা দিয়ে কথা বলতেছি, আরেকটা দিয়ে পাঠাবো। ওকে, হ্যাঁ এই লাইভটা কিভাবে দিবি, আমি তো দিতে পারতেছি। হ্যাঁ দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আজকে একটু লেট হয়ে গেছে, তবুও ফেস দ্য পিপল লেখ, তুই ওখানে ঢোক, ফেস দ্য পিপল। জি দর্শক, আমি অলরেডি লাইভে আছি। অতিথি আপনাদেরকে আমি আমার লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা জি জি দর্শক, আমি আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে আমাদের গণতন্ত্র নাকি অপতন্ত্র, আমরা কোন দিকে। বিষয়টি ঠিক এরকম যে সরকার দল থেকে সবসময় দাবি করে আসছে যে আমরা গণতন্ত্রের পথে, আর বিরোধী দল থেকে দাবি করে আসছে যে আমরা অপতন্ত্র পথে আছি। কারো এখান থেকে পেছনে খুব শব্দ শোনা যাচ্ছে, আপনি দয়া করে নাসরিন আপা পাচ্ছেন? নাসরিন আপা আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার পাশ থেকে খুব নয়েজ আসছে, একটু দয়া করে সবাই খেয়াল করবেন, পেছনের নয়েজ যদি থাকে বা কথা বলবার প্রয়োজন হয় আপনারা দয়া করে নিজেদেরকে মিউট করে রাখবেন, তাহলে আমাদের অন্য অতিথিদের কথা বলতে শিরিনা পাখি শুনতে পাচ্ছেন? আই থিঙ্ক এখন ঠিক আছে। আপনারা যখন কথা বলবেন নিজেদেরকে আনমিউট করে নেবেন দয়া করে, আমি আপনাদেরকে মিউট করে রাখলাম কারণ আপনাদের পাশ থেকে নয়েজ আসছে। আমি দর্শক সবাইকে পরিচয় করে দিচ্ছি আজকের যেই আমার প্যানেলের মধ্যে যারা আছেন। প্রথমে রয়েছেন অ্যাডভোকেট সাইয়েদা রুবিনা মীরা, তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। মীরা আপা আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি আপনার সাথে কথা হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন, আমি আপনাকে একটু পরে এরপরে রয়েছেন শিরিন রুকসানা, তিনি প্রথম যুগ্ম সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। এরপরে রয়েছেন হেলেন জেরিন খান, সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এরপরে রয়েছেন শাহরিয়া ইসলাম শায়লা, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাসাস, জাতীয় সাংস্কৃতিক সংগঠন বিএনপি। আমি দর্শক আলোচনাটা যেটা করেছি তার পূর্বে, সবার কাছে আলোচনা শুরু করবার পূর্বে আমি একটু আপনাদের কাছে বলতে চাই যে সরকার দাবি করে আসছে সবসময় যে আমরা গণতন্ত্রের পথে আছি এবং বিএনপি দাবি করছে আমরা অপতন্ত্রের পথে আছি। তো এই ঘটনার বা এই আলোচনার টপিকটা নিয়েই আমি আলোচনায় যাব, কিন্তু আমি একটু বলতে চাচ্ছি যে উদ্বেগের সাথেই বলতে হচ্ছে যে যুগান্তর পত্রিকা আজকে যে খবরটি এসছে, যে খবরটি প্রচারিত হয়েছে যে মহিলা পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ প্রেস কনফারেন্স করেছে, সেখানে একটি প্রতিবেদন তারা আজকে প্রকাশিত করেছে। সেটা হলো গত 10 মাসে প্রায় 711টি নারী ও শিশু নির্যাতনের তালিকা প্রকাশ করেছে তারা। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে প্রায় 858 জন, গণধর্ষণ হয়েছে 205 জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে 28 জনকে। ধর্ষণের কারণে হত্যা করেছেন 2 জনকে। আমার কাছে, আমি রুবিনা মীরা আপনার কাছে প্রশ্ন, মাননীয় সংসদ সদস্য আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? মাননীয় সংসদ সদস্য আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রুবিনা মীরা যদি শুনে থাকেন তাহলে আমি আপনাকে স্টাক দেখতে পাচ্ছি। আমি রুবিনা মীরাকে, তিনি সাইন আউট, ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমি শিরিন রুকসানা আপনাকে দিয়ে কি শুরু করব? তিনিও সাইন আউট হয়ে, ডিসকানেক্টেড হয়ে গেছেন। বুঝতে পারছি না, সবারই একই সমস্যা হচ্ছে আজকে। তো যাই হোক, তাহলে আমি হেলেন জেরিন খান আপনাকে দিয়ে শুরু করছি। বাংলাদেশ মহিলা পরিষদের যে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে আজকে, আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি সরকার দলীয় সংসদ সদস্যের কাছ থেকেই আজকে জানতে চেয়েছি, প্রথম এই প্রশ্নটি দিয়ে আলোচনার সূত্রপাত করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আপনাকে দিয়ে সূত্রপাত করছি, যেহেতু তারা ডিসকানেক্টেড হয়েছে, অবশ্যই তারা কন্টিনিউশন করবে এর যোগদানের পর। আপনি একটু বলবেন দয়া করে। হেলেন জেরিন খান, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ আপনাকে। ফেস দ্য পিপল আজকের এই জনপ্রিয় আলোচনায় আমাকে, এই ভার্চুয়াল আলোচনায় আমাকে আলোচক হিসাবে এখানে উপস্থিত করেছেন।
সেই কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে সাইফুর রহমান সাগর, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আলোচক হিসেবে যারা উপস্থিত হয়েছেন, আওয়ামী লীগের এমপি এবং মহিলা নেত্রী, মহিলা লীগের আমিও যেই পদে আছি মহিলা দলের, ঠিক একই পদে উনিও আসীন আছেন, অত্যন্ত জনপ্রিয় নেত্রী। এবং এখানে আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, জাসাস এর কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভানেত্রী সাহেলা সহ দর্শক শ্রোতা যারা আমাদের বক্তব্য শুনছেন, তাদের প্রত্যেকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যেই প্রশ্ন দিয়ে শুরু করছেন, আমি যদি আমার কাছে আছে, বিশেষ করে কয়েকদিন আগে প্রথম আলো একটা জরিপ দিয়েছে, সেখানে বলা হয়েছে যে এই যে নতুন একটি আইন করা হয়েছে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু সেই শাস্তি মৃত্যুদণ্ড এটা ঘোষণা করার পরও প্রথম আলো যেটা প্রকাশ করেছে 12 তারিখে, গত 12ই নভেম্বর, সেখানে বলা হয়েছে যে এই শাস্তি, এই নতুন আইনটি আসার পরে কিন্তু ধর্ষণ কোনো অবস্থাতেই কমেনি। আমরা যদি দেখি সেপ্টেম্বর থেকে অক্টোবর, মানে 14ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত 116 জন হলো ধর্ষণের শিকার হয়েছে। আর পরবর্তীতে আপনার 14ই আগস্ট থেকে 13ই নভেম্বর পর্যন্ত আপনার হলো বেড়ে গিয়ে সেখানে হয়েছে 163 জন, মানে আগে ছিল 116 জন। এই নতুন আইন করার পরে দেখা গিয়েছে বেড়ে গিয়ে 163 জন হয়েছে। তাহলে এই আইন করার অর্থটা কি হলো বলেন? আমরা যদি আইন করে সেই আইনের যদি সুফল না পেয়ে থাকি, তাহলে এই ধরনের আইন করার কোনো অর্থ আছে? সত্যিকার অর্থে যেটা আমরা বলতে চাই, বাংলাদেশটা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে এখন এই ধরনের আইন কানুন কোনো কিছুই কোনো কাজে দেয় না। যদি আমরা এক কথায় বলতে চাই, তাহলে বলতে হবে বাংলাদেশ এখন বর্তমানে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং এই ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য আপনি জানেন যে একটা ব্যর্থ রাষ্ট্র কোন ইন্ডিকেশনে ব্যর্থ রাষ্ট্র বলা হয়, সেটা যদি আমরা পর্যালোচনা করি প্রত্যেকটা বিষয় ভিত্তিক ধরে, তাহলে আমরা দেখতে পাবো। যদি আমরা প্রথমে আসি নির্বাচন কমিশনের দিকে, যদি আমরা তাকাই, নির্বাচনকে কেন্দ্র করে আমরা যদি বাংলাদেশের দিকে আমি সেই আলোচনাতে আসছি হেলেন জেরিন খান। আমি এ পর্যায়ে আমি ধর্ষণটা নিয়েই থাকতে যাচ্ছি আপনার কাছে। আবার ধর্ষণটা নিয়ে যদি বলতে চাই, তাহলে এই জায়গাটাই আপনি দেখেন যে এই সরকারটি ক্ষমতায় আসার পরে আমরা জানি যে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ শুনেছি, আমরা অন্ধকার যুগের কথা শুনেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানে ধরেন স্বৈরশাসকদের সময় আমরা দেখতে পেয়েছি, সেটা হিটলারের কথা বলেন, মুসলিনের কথা বলেন, গাদ্দাফির কথা বলেন, সাদ্দামের কথা বলেন, কিংবা আপনি ফেরাউনের কথা বলেন, সেই সমস্ত সময়ে আমরা নারীদের নির্যাতনের কথা শুনেছি। কিন্তু আমার মনে হয় সেই সকল নির্যাতনকে পার করে দিয়েছে বর্তমানে বাংলাদেশের এই অবস্থাটা। আমরা যদি শুরু করি এই জায়গাটায়, আপনি দেখেন এই সরকারটি আসার পরে আপনি শ্রেণীতে কি হলো, এই যে নুসরাতকে যেভাবে মানে নির্যাতন করে তারপর পুড়িয়ে দেওয়া হলো, এটা কি একটা স্বাধীন সার্বভৌম একটা গণতান্ত্রিক কিংবা একটা সভ্য রাষ্ট্রে কখনো সম্ভব হয়? আপনি সুবর্ণচরে কি হয়েছে, 4 সন্তানের মা ধানের শীষে ভোট দিয়েছে বলে তার স্বামী তার সন্তানদের সামনে তাকে গণধর্ষণ করেছে। পরবর্তীতে আমরা দেখেছি সিলেটে কি ঘটনা ঘটেছে। সিলেটে নববধূ তার স্বামীর সাথে ঘুরতে গিয়েছে, ছাত্রলীগ কিভাবে
মানে তাকে ধরে নিয়ে পর্যায়ক্রমে একবার না দুইবার না তিনবার করে তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। আমরা দেখেছি বগুড়াতে তুফান সরকার কিভাবে মা মেয়েকে ধর্ষণ করে, আবার সেই ধর্ষণের সামান্য প্রতিবাদ করতে গিয়েছে দেখে মা মেয়েকে ন্যাড়া করে দিয়েছে, সেটা তো সারা বিশ্ব দেখেছে। পরবর্তীতে আপনি দেখেন এই যে শুরু যেটা হয়েছিল সেটা হলো আমরা 96 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে এই ধর্ষণের যে সেঞ্চুরি করা হয়েছিল জসিমউদ্দিন মানিক, সেই সময় আমি ছাত্রদল করতাম এবং এই জসিমউদ্দিন মানিকের এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ওখানে যে প্রতিরোধ গড়ে তুলেছিল সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম। আমার মনে আছে সারা বাংলাদেশ কিন্তু একত্রিত হয়েছিল এই মানিকের বিরুদ্ধে, কিন্তু আমরা দেখতে পেলাম কি আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা এই দলের পক্ষ থেকে কিংবা তৎকালীন সরকারের পক্ষ থেকে সেই মানিককে কিন্তু রক্ষা করা হলো এবং মানিককে একদম ঠিকঠাক ভাবে দেশ থেকে বাইরে, প্রথমে তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশ থেকে বাইরে পাঠানো হলো। এইভাবে কিন্তু ধর্ষণকারীদেরকে সর্বোচ্চ জায়গা থেকে মদত দেওয়া হলো এবং এই সর্বোচ্চ জায়গা থেকে মদত দেবার কারণেই আজকে গোটা বাংলাদেশের আরেকটা জায়গায় আমি একটু কথা বলতে চাই, আরেকটা বিষয় বলে আমি আমার শেষ করতে চাই, সেটা হলো দেখেন আমার মনে হয় এখানে যারা এসছেন অনেকেই ছাত্র রাজনীতি থেকে উঠে আসে, আমিও ছাত্র রাজনীতি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন মেয়ের বিরুদ্ধে একটু বাঁকা চোখে তাকালেই সেটা কিন্তু একটা চরম প্রতিবাদ কিংবা প্রতিরোধ গড়ে তোলা হতো। অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এই সরকারটি ক্ষমতায় থাকার সময়ে পহেলা বৈশাখে আপনি সরারদি এবং টিএসসির মাঝখানে দিনে দুপুরে প্রকাশ্যে হাজার হাজার লোকের মধ্যে দিয়ে শত শত নারীকে যেভাবে বিবস্ত্র করা হলো, একটা সেই সময় যে সমস্ত দুর্বৃত্তরা এই ঘটনাটি করলো তাদের কাউকে কিন্তু গ্রেফতার করেছেন। আমি আপনার কাছে আসছি, আমি এবার এই একই প্রশ্ন নিয়ে রুবিনা মীরা মাননীয় সংসদ সদস্য আপনার কাছে যেতে যাচ্ছি যে ধর্ষণ আইন করার পরেও ধর্ষণ থামছে না, অনেকটাই এটা প্রমোট করা হচ্ছে আপনাদের দল থেকে এবং রাষ্ট্রীয়ভাবে বর্তমান সরকারের অধীনে অনেকটাই আপনাদের বিভিন্ন সংগঠনের যে ছাত্ররা বা অন্যান্য কর্মীরা আছে তারাই অনেকটা এগুলিকে সংগঠিত করছে, এগুলির পেছনে আছে যেমনটা দাবি করছে যে হেলেন জেরিন খান এতক্ষণ বলছিল, আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন। আমি আপনার কাছ থেকে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি যে বাংলাদেশের বর্তমান মহিলা পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ গতকালকে একটি প্রতিবেদন দিয়েছে যেখানে তারা একটা বলেছে যে প্রায় 2711 জন 10 মাসে ধর্ষিত হয়েছে, বিভিন্ন ভাবে ধর্ষণের পরবর্তী মৃত্যু হয়েছে। এর প্রতিক্রিয়া আপনাকে জানতে চাচ্ছি সংসদ সদস্য রুবিনা। আসসালামু আলাইকুম সাগর, আপনার মাধ্যমে আপনার টিভির দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি এই মুজিব বর্ষের মুজিবের শুভেচ্ছা। আমি আসলে কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমি বিএনপির সম্মানিত নেত্রী হেলেন জেরিন খান, আমি ওনাকে চিনি 91 থেকে। 91-এ আমি বদরুন্নেসা কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হই, তখন থেকে চিনি। তখন উনি ইডিনের নেত্রী ছিলেন ছাত্র দলের, এবং ধর্ষণ যে উনি করছেন এটার বিরুদ্ধে যে কথাগুলি বললেন, এটার পরে আমি আসি। উনি যে পরিমাণ অত্যাচার করেছেন ছাত্রলীগের মেয়েদেরকে, সেই সময় পত্রিকাগুলি খুললে, প্রথম আলো ছিল না কিন্তু অন্য ইনক্লাব খুললেও দেখতে পাবেন কি পরিমাণ টর্চার উনি ছাত্রলীগের মেয়েদেরকে করেছেন। ওনার মুখ দিয়ে অত্যাচারের কথা মানায় না। সেই সময় পত্রিকাগুলি আমি পড়তে বললাম সাইফুল সাগর আপনাকে। এখন আসি অন্য কথা, সিলেটের যে নববধূর কথা বলা হয়েছে, সিলেটের নববধূ কোনো ছিল না, তিনি একজন যৌনকর্মী। তিনি একজনের সাথে কন্ট্যাক্টে ওখানে গিয়েছিলেন, কিন্তু ওনাকে একজনের জায়গায় একাধিক জনে ওনার সাথে সম্পর্ক করেছে, যেটা আসলে দৃষ্টিকটু। কারণ যেই কমিটমেন্টটা তারা নিয়ে গেছে তার থেকে তারা অনেক বেশি পরিমাণে ছিল, যেটা আসলেই খুব খারাপ। যে মেয়েটিকে নেওয়া হয়েছে সেটা কি গৃহবধূ ছিল না, একজন যৌনকর্মী ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা জেনেছি, এটা আপনারা জেনে ভালো মতো খুঁজে দেখবেন। আর একটা উনি যেটা বললেন, যদি স্পষ্ট করেন ব্যাপার, কারণ আমি পত্রিকাতে আমরা যেটা জেনেছি তাহলে সেটা সঠিক নয়। এটা আমি বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে জেনেছি যে আসলে নববধূ ছিল না। কিন্তু যাই হোক,
তাকে কমিটমেন্ট করে নিয়ে গেছে একটা ছেলে, এখানে এতগুলি ছেলে তার সাথে ওখানে সম্পর্ক করেছে। আরেকটা জিনিস, আমি কিন্তু পরের দিনই সাইফুল, আমি বলি আপনি আমাকে আরেকদিন এনেছিলেন, এটা নিয়ে আমি কথা বলেছি যে ছাত্রাবাস বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু তারপরে সেই ছাত্রাবাসের মধ্যে এইরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটলো কি কারণে? ছাত্রদের ক্ষমতা নেই সেটা খোলার, নেপথ্যে কারা এটা খুললো? আমি প্রত্যেকটা মানুষের কিন্তু বিচার দাবি করেছি এই একটা কথার জন্য। এইখানে প্রত্যেকটা, এখানে আমার মনে হচ্ছে এখানে এরকম ঘটনা শুধু ছাত্র ওখানে শিক্ষা প্রতিষ্ঠানের লোকজনও ঘটায়, এটি তদন্ত করে এটি বের করে যারা এই ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত প্রত্যেকের শাস্তি আওতায় আনা হোক, এটি আমার দাবি। আর আরেকটা কথা যিনি বলেছেন যে ধর্ষণ বেড়ে গেছে আওয়ামী লীগের আমলে, আমি সৈয়দা রুবিনা আক্তার মীরা 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 পর্যন্ত যে পরিমাণ লাঠির বাড়ি আমার শরীরে আছে, আমি এখন ঠিক মতো ঘুমোতে পারি না। খাদা যে পুলিশ লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর অত্যাচার, আমার শরীরে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই যেখানে পুলিশের লাঠির বাড়ি পড়েনি। উনি কয়দিন মার খেয়েছে পুলিশে। আজকে আওয়ামী লীগ 96 থেকে 2001 এবং এই প্রায় 11 বছর 16 বছর ক্ষমতায় কয়জন বিএনপি নারী কর্মীকে আওয়ামী লীগ পুলিশ দ্বারা পিটিয়েছে? উনি আওয়ামী লীগের বিরুদ্ধে অপশাসনের কথা বলছেন। আওয়ামী লীগ একটি নির্বাচিত সরকার, যার জন্ম হয়েছিল 1949 সালে, যেখানে বাঙালি জাতি মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, ভাষার মুক্তি, সর্বোপরি ভোট ও ভাতের অধিকার রক্ষায়, বেঁচে থাকার রক্ষায়, অধিকার রক্ষায় এবং বিশ্বের বুকে বাঙালি জাতিকে স্বতন্ত্র জাতি হিসেবে পরিচয় করে দেবার জন্য আমাদের মহান পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি, যার হাত ধরে বাংলাদেশ ছাত্রলীগের সৃষ্টি, যাদের হাত ধরে আপামর ছাত্র জনতা, শিক্ষক, কৃষক, শ্রমিক, মেহনতি প্রত্যেকটি মানুষ আন্দোলন সংগ্রামের দীর্ঘ 21 বছরের আন্দোলন সংগ্রাম এবং দীর্ঘ 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের হাত ধরে। সুতরাং উনি মুখের উপরে যা বলবে তাই হয়ে যাবে না, কারণ উনিও 91 থেকে 96 পর্যন্ত উনি একজন লেডি মাস্তান ছিলেন। যা করেছেন সেটা সেই সময়ের পত্রিকাগুলি একটু পড়লে আপনি দেখতে পারবেন। প্রতিদিন ওনার অত্যাচারে, ওনার তাণ্ডব লীলায় মেয়েরা কিভাবে মানে বাঁচার তাগিদে কোথায় ছোটাছুটি করেছে, হলে থাকতে পারেনি। সুতরাং উনি কথা না বললেই পারুন। এরপরে আসুন 2001 সালের নির্বাচনের পরে আমার আগুল ঝাড়াতে যে পরিমাণ অত্যাচার করেছে, মল্লিনা, পেয়ারা থেকে শুরু করে হেন অনেক নারীকে ওখানে ধর্ষণ করেছে। ভোলায় গিয়েছি, ভোলার তমিজউদ্দিন, বোরহানুদ্দিনে মা মেয়েকে একসাথে ধর্ষণ করেছে এবং সেই ধর্ষণের মানে নেপথ্যে কাজ করেছে বিএনপি, নির্দেশদাতা এবং সেই ধর্ষণকারীও বিএনপি। সুতরাং তাদের মুখে সব মানায় না। মাদ্রাসার শিক্ষক করে জামাতে ইসলাম, আওয়ামী লীগ করে না। জামাতে ইসলাম তার ছাত্রীকে ধর্ষণ করেছে, বাট সর্বোচ্চ শাস্তি বিধান করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। এখানে এইসব নিয়ে গলাবাজি করলেই তো হবে না। আমাকে কথা বলতে দিন। উনি যে কথাগুলি বয়ান করলেন, উনি যে কথাগুলি বয়ান করেছেন তার সর্বৈব মিথ্যা এবং আমি যা বলেছি দালিলিক সাক্ষ্য রয়েছে। আপনি 91 থেকে 96 পর্যন্ত ওনাকে দেখবেন, জানবেন, ওনার সমস্ত কিছু। আমি অন্য আর কিছু বললাম না। ওনার এখনকার আপডেট তখনকার আপডেট এক কিনা এবং উনি কি করেছেন, উনি একজন নারী হয়ে কি পরিমাণ অত্যাচার করেছেন নারীদের উপর। এবং এই বাংলাদেশ মহিলা পরিষদের আমি মেম্বার ছিলাম। আমরা আলোচনার বাইরে চলে যাচ্ছি। আমরা কি করছে সেটা নিয়ে ওনার বিরুদ্ধে মানববন্ধন করেছে। দুইটা প্রশ্ন। জি রুবিনা মীরা, আপনার কাছে দুইটা প্রশ্ন। এক হলো আপনি তৎকালীন সময়ে হেলেন জেরিন খান যেটা করেছে, আমরা ডেফিনেটলি তারা অপরাধ করেছে, সেই কারণে তাদেরকে আমরা ভোট দেইনি, ভোট দিয়েছি আপনাদেরকে। আপনারা এক যুগ ধরে আছেন, সেই কারণে আপনারা কি সেই জিনিসের সেই ঘটনাগুলির পুনরাবৃত্তি করবেন কিনা, করাটা উচিত কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো সিলেটের যে নারীটি ধর্ষিত হয়েছে, আপনি বলেছেন যে সে একজন একজন পতিতা ছিলেন বা যৌনকর্মী ছিলেন, সেখানে একের অধিক মানুষের সাথে সম্পর্ক করতে গিয়ে এই সমস্যাটা বেঁধে যায়। আমার প্রশ্ন হলো যৌনকর্মী হলেও কি তাকে ধর্ষণ করার অধিকার রাখে কিনা কেউ?
এই দুইটা প্রশ্নের কথা বলে আমি আপনাকে আপনার এই ছোট ছোট উত্তর দিলে আমি এরপর যাচ্ছি। না আমি কিন্তু আমি আচ্ছা আমি আপনাকে দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি। ওনারা যা করেছে সেটা আমরা করব না, কারণ আমাদের জন্ম মানুষের অধিকারের জন্য, আর ওনাদের জন্ম খুন করে ক্ষমতার গ্রহণ করেছে, মানে পেছনের দরজা দিয়ে। সুতরাং ওনারা যা করবে আমরা তা করতে পারি না, আমরা এটাকে অ্যালাউ করি না। আর দ্বিতীয় যে কথাটি আপনি বলছেন, আমি কিন্তু কথাটি আগেই উত্তর আপনাকে দিয়েছি যে একটি মেয়ে একজনের সাথে কন্ট্যাক্টে গিয়েছে, একজন তার সাথে চুক্তি করেছে, এর মানে এই না যে হাজার জন মিলে তার সাথে এই কাজগুলি করবে এবং তাকে অত্যাচার করবে। এর সাথে যারা জড়িত আমি প্রত্যেকের কঠোরতম শাস্তি দাবি করছি। এবং আমি একমাত্র অ্যাডভোকেট যে আমি সেই সময় বলেছিলাম যে এই যারা এই ধর্ষণকারীর পক্ষে কোর্টে লড়বেন সেই সব অ্যাডভোকেটদের কে সামাজিকভাবে বয়কট করুন। যদি সামাজিকভাবে বয়কট করা হয়, যদি অ্যাডভোকেটরা রেপিস্টের পক্ষে কোর্টে না দাঁড়ায়, তাহলে রেপ কমে যাবে। আইন করে রেপ কমানো যাবে না। কিন্তু আজকে যারা আমরা আইনজ্ঞ দাবি করছি নিজেরা, সেই আইনজ্ঞরাই পারি রেপ কমাতে। কারণ আমরা যদি রেপিস্টের পক্ষে মামলা না লড়ি, তারা যদি বছরের পর বছর শাস্তি ভোগ করে, তাহলে কিন্তু এটা আমি বলেছিলাম। আমি এটা চাই। আমি আপনার কাছে আবারও আসবো, তবে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, আপনি খেয়াল রাখবেন। আমি যখন আপনার কাছে পরবর্তী আসবো আপনার কাছে এই যে এই ব্যাপারটারও একটু প্রতিক্রিয়া জানতে চাইবো। সেটা হলো যে গতকালকে ধর্ষকের সাথে ধর্ষণের শিকার নারীকে বিয়ে দেওয়া হয়েছে, এটাকে আপনি সাপোর্ট করেন কিনা? আমি এবং জেলেই বিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমি আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাইবো। তবে এবার আমি যেতে যাচ্ছি সারিয়া। আমি বুঝিনি, কিন্তু আমি বুঝিনি, আমাকে বুঝিয়ে বলেন। গতকালকে এই মানে একটা ঘটনা ঘটেছে যে জেলান তরিন একজন ধর্ষকের সাথে ধর্ষিতা নারীকে বিয়ে দেওয়া হয়েছে। সে যাকে ধর্ষণ করেছিল তার সাথে বিয়ে দেওয়া হয়েছে। এটাকে আপনি কিভাবে? আমি এগ্রি করি না। এটা নিয়ে বলবেন সারিয়া ইসলাম শাইলা। আমি আপনার কাছে যাচ্ছি, এটা আপনি মনে রাখবেন একটু রুবিনা আপা। আপনি নেক্সটে যখন আসবো তখন একটু বলবেন। সারিয়া ইসলাম শাইলা, আপনাদের সময়কালীন আপনারা অনেক অত্যাচার করেছেন, যেটা রুবিনা মীরা কিন্তু অনেকটুকুই বলেছে, যেটা আমি আর বলার অপেক্ষা রাখে না, বলার প্রয়োজনে আপনি শুনেছেন। তাহলে কেন আপনার সাগর ভাই, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? সাগর ভাই, আপনি কি আমাকে আমি আপনার কাছে আসছি। আচ্ছা, আমি হ্যাঁ, আপনি শেষের দিকে এসেছেন তো, সুতরাং আপনার কাছে ওই ক্রসে আপনি শেষে পড়ে গেছেন। আপনি আপনাদের লিংক পাচ্ছিলাম না এবং নেটওয়ার্কের প্রবলেমের জন্য ইন করতে পারছিলাম না। থ্যাংক ইউ, আপনি আছেন, একদম সুন্দরভাবে আছেন। আমি আপনার কাছে আসছি শাইলার পরেই। আমি আপনার কাছে আসছি। আওয়ামী লীগ বিএনপি এভাবে করতে হয় তো এখন একটু বিএনপির কাছে যাচ্ছি, জানতে যাচ্ছি বিএনপি যে আপনারা যে অনেক আপনাদের সময় যেসব ঘটনাগুলি ঘটেছে সেখানেও দেখেছি আমরা বা করেছি যে আপনাদের সময় ইয়াসমিন হত্যা বলেন, অন্যান্য অনেকগুলি হত্যাকাণ্ডের কথা বারবার উঠে আসছে। এরপরেও বর্তমান সরকারের এই ছড়িয়ে ছিটিয়ে ঘটনাগুলিকে আপনারা খুব ব্যাপকভাবে তুলে ধরতে চান, ব্যাপকভাবে সমালোচনা করছেন, কোন মুখে? প্রশ্ন করেছেন রুবিনা মীরা। ধন্যবাদ জানাচ্ছি সাইফুর সাগরকে, আর হচ্ছে ফেস দ্য পিপলের কাছে আমি কৃতজ্ঞ যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছেন। এবং আজকে যারা এখানে বিজ্ঞ বক্তাগণ আছেন এবং হচ্ছে যারা এই প্রোগ্রামগুলো দেখছেন, সকলকে জানাচ্ছি আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে যে কথাটা বলতে চাই যে আমি এখন কথা বলবো, আমি সকলের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমার কথার মধ্যে ঢুকবেন না। আমার কথা শেষ হবে, তারপরে আপনারা কথা বলবেন। দয়া করে এই কাজটা সবাই করবেন। এখন কথা হচ্ছে যে এই মীরা আপা যে কিছুক্ষণ আগে বললো যে ওই সিলেটের যে মহিলাটা ধর্ষণ হয়েছে, যে গৃহবধূটা ধর্ষণ হয়েছে, সেটা একজন যৌনকর্মী। এটা প্রথমত একটা চরম মিথ্যা কথা। কারণ যেখানে তার স্বামী নিজে কেঁদে কেঁদে বলছে যে আমার স্ত্রী, আমি মাত্র 6 দিন হয়েছে বিয়ে করেছি, আমি এখানে ঘুরতে এসেছি আমার স্ত্রীকে নিয়ে, অথচ আমার স্ত্রীকে এইভাবে তুলে নিয়ে গিয়ে এইভাবে গণধর্ষণ করেছে। এটা আমরা পেপার পত্রিকা এবং মিডিয়াতে সব জায়গায় দেখেছি। আমি জানি না কেন যে মীরা আপা এই কথাটা বললো যে এটা একজন যৌনকর্মীর ব্যাপার। সে একজন কন্ট্রাক্টে গিয়েছে এবং তারপরে সে ধর্ষণ হয়েছে বা পর্যায়ক্রমে এখানে কাজ করতে গিয়ে এখানে এই সমস্যাটা বেঁধেছে। তো এই কথাটা মীরা আপু যে বললো, এটা টোটালি একটা মিথ্যা কথা। কারণ আমরা ভালো করেই জানি যে আওয়ামী লীগ শুরু থেকে শেষ পর্যন্ত কথা বললে মিথ্যা দিয়ে শুরু করে। তো মীরা আপা ঠিক এই মিথ্যা দিয়ে যে শুরু করবে এটা আমার ধারণার বাইরে ছিল। তারপরও যেহেতু তিনি এত বড় একটা মিথ্যা কথা বললো, সেটা জনগণই এর উত্তর দিবে, আমি এর উত্তর দিব না। আর জনকর্মীও যদি হয়ে থাকে তাহলে যে তাকে এইভাবে রেপ করবে
এটার পক্ষপাতী আমি না। তারও তো একটা প্রাইভেসি আছে, তারও তো একটা নিজস্ব জীবন আছে। তার মানে তাকে করবে, পৃথিবীর কোন মানুষকে ধর্ষণ করবে, এটার পক্ষপাতী পৃথিবীর কোন মানুষই দিতে পারে না। কিন্তু উনি বলল যে উনি একজন যৌনকর্মী ছিল, তার মানে উনি বলতে চাচ্ছে যে যৌনকর্মী হলে তার ধর্ষণ হলে তার কোনো ব্যাপার না, এটা উনি বলতে চাচ্ছে। আমি ওনার কথাতে এটা বুঝতে পেরেছি। তারপরে 2 নম্বর কথা হচ্ছে, মীরা আপু বলল যে হেলেন জেরিন খান তার যখন ক্ষমতায় ছিল তখন সে ইডেন কলেজে অনেক নির্যাতন করেছে। এটা নিতান্তই মিথ্যা কথা। যখনই বিএনপি ক্ষমতায় আসছে তখনই আওয়ামী লীগে যে এই সমস্ত উল্টাপাল্টা কাজ করেছে তারই জবাব দিতে গিয়ে সেটা যদি প্রতিবাদ হয়ে থাকে তাহলে সেটা প্রতিবাদ। এখন যদি আমরা যে সংগ্রাম মিছিল মিটিং করতে যাই, এখন যে আমাদের পুলিশ দিয়ে বাধা দিচ্ছে, তার মানে কি বলেন? তার মানে কি? কারণ হচ্ছে আমরা মিছিল করতে যাচ্ছি দেখে তো আমাদেরকে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। তো যখনই আওয়ামী লীগরা উল্টাপাল্টা কাজ করবে তখন কি হেলেন জেরিন খান তার প্রতিবাদ করবে না? অবশ্যই করবে। শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে এই লাইটটা জ্বালাবো। জি আপনি বলুন শায়লা বলুন। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মানুষের অনেক কিছুই করতে হয়, তো সেই হিসেবে হেলেন জেরিন খান তার নিজ দায়িত্ব পালন করেছে। তারপরে মীরা আপা আরো একটি কথা বললো যে বিএনপির আমলে উনি এত লাঠির মার খেয়েছে যে আর কোন বিএনপি নেত্রী এরকম লাঠির মার খায় নাই, এটা উনি বললো। কিন্তু আজকে আমি টক শোতে এসে আমি নিজে বলছি যে আমি একজন বিএনপির কর্মী, একটা সামান্য একজন কর্মী, কিন্তু তারপরও বিএনপির একজন কর্মী হিসেবে 8ই ফেব্রুয়ারিতে যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়, সেদিন পুলিশে আমাকে ওই 8ই ফেব্রুয়ারিতে তখন পুলিশ আমাকে বুট জুতা দিয়ে মাটিতে লাইতে শুয়াই ফেলছে এবং এমন ভাবে আমাকে লাঠির চার্জ করেছে, আমার শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাকি ছিল না যে আমি মার খেয়েছি, আমার কাপড় পর্যন্ত ছিঁড়ে গেছে। তাহলে এইটার প্রমাণ আমি নিজে। তারপরে আপনারা দেখেন 28শে ফেব্রুয়ারি এবং 2018, এটাও কিন্তু 28শে ফেব্রুয়ারির কথা, আমরা কি ম্যাডামকে ধরে নিয়ে গেছে দেখে আমরা একটি শান্তি শৃঙ্খল ভাবে আমরা কালো পতাকা মিছিল করছিলাম সেদিন, কিন্তু তারা কি করেছে, জল কামান এনে আমাদের উপরে জল কামানে রঙিন পানি মারা হয়েছে এবং পুলিশ দিয়ে আমাদেরকে নির্যাতন করিয়েছে। আমি যেদিন বললাম যে 8ই ফেব্রুয়ারিতে আমাকে পুলিশের লাঠিচার্জ করেছে এবং নির্যাতন করেছে আমাকে, আমি 16 দিন হসপিটালে ভর্তি ছিলাম। সমস্ত কাগজপত্র পর্যন্ত পত্রিকায় আসছে, সমস্ত ফেসবুকে ছবি টবি, এবং এমন কোন পত্রিকা নাই না হলে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায় আমার নিউজ আসছে। গেল আপনারা সেই সময় 8ই ফেব্রুয়ারির পত্রিকাগুলো দেখেন, আমি যদি বিন্দু মাত্র মিথ্যে কথা বলে থাকি। গেল আপনারা 28শে ফেব্রুয়ারির পত্রিকাটা দেখেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায় আমার হেডলাইন করা হয়েছিল যে আমাকে যে পরিমাণ আঘাত করা হয়েছে, আমি হেডলাইনে প্রত্যেকটা পত্রিকার হেডলাইনে আমি ছিলাম। তাহলে বিএনপির যে মায়ের খায় না এই কথাটা উনি বললো, আমি নিজে আজকে নিজে আসছি তাই নিজে বলতে পারলাম। এইরকম বিএনপির হাজার হাজার কর্মী মার খেয়েছে যারা এখন পর্যন্ত আজকে টকশোতে নেই বলে তারা বলতে পারছে না, কিন্তু আমি জানি যে কি পরিমাণ বিএনপির নেতা কর্মী মার খেয়েছে। তারপরে হচ্ছে উনি বলতে চাচ্ছে যে বিএনপি থাকতে বিএনপির আমলে ধর্ষণ হয়েছে। না না আমাকে একটু বলতে দেন প্লিজ, আমাকে একটু বলতে দেন। আমি বলেছেন আপনাকে, আমি আবারও আসছি আমি আচ্ছা আমি এখনই শেষ করে দিচ্ছি। বিএনপির আমলে যতটুকু ধর্ষণ হয়েছে আপনি নিজে বলেন কতটুকু ধর্ষণ হয়েছে, আর এই সরকারের আমলে কত ধর্ষণ হয়েছে? এই সরকারের আমল তো সেঞ্চুরি পার করে ফেলেছে। পৃথিবীতে এমন কোন কান্ট্রি নেই, পৃথিবীতে এমন কোন দেশ নেই। সরকারের সময় রাস্তাতে আপনারা আওয়ামী লীগের নেতাদেরকে রক্তাক্ত করেছেন, সেই সব ছবিও আছে সবসময়। না ঠিক আছে, কিন্তু এই সরকার যেভাবে আমাদের নির্যাতন করছে, এই পরিমাণ নির্যাতন কোন আমলে কোন সরকার করে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপি আমলে কখনো এই পরিমাণ ধর্ষণ হয় নাই এবং এই পরিমাণে নেতা কর্মীর উপরে লাঠিচার্জ, পুলিশের আঘাত। এই সরকার তো পুলিশের উপর ডিপেন্ড করে এই সরকার চালাচ্ছে। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশকে ব্যবহার করছে, বিরোধী দলকে দমন করার জন্য। আমরা রাজপথে দাঁড়াতে পারছি না, আমরা প্রোগ্রাম করতে পারছি না, আমরা মিটিং করতে পারছি না। আপনি বলবেন দয়া করে, শিরিন রুকসানা আমাকে শুনতে পাচ্ছেন? জি তিনি শিরিন রুকসানা এখন আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি এতক্ষণ সবার বক্তব্য শুনলেন, এখন আপনার প্রতিক্রিয়া জানতে যাচ্ছি একই প্রশ্ন নিয়ে যে গত 10 মাসে প্রায় 2711 জন নারী ধর্ষণ এবং নির্যাতন।
সেক্ষেত্রে যেটা বলতে আছে যে আপনাদের এই সময় বিগত যে কোনো আমল থেকে বেশি নির্যাতনের শিকার হচ্ছে আপনাদের এই আমলটাতে। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে? আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। নয়েজ করছে, তাদেরকে যদি একটু বলতেন কম কথা বলতে, বা আপনি কোনো একটা রুমে যেতেন যেখানে একটু কথা কম হ্যাঁ, শোনা। আমি রুমের মধ্যে আছি। জি, আপনি বলুন দয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন ভাই আমার কথা? একদম ক্লিয়ার। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফেস দ্য পিপল আয়োজিত আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমি ফেস দ্য পিপলকে এবং আমি সাগর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে এখানে আমাদের বক্তব্য রেখেছেন আমার বোন মীরা, রুবিনা আক্তার মীরা, আর বক্তব্য রেখেছেন আমাদের বিএনপির দুই নেত্রী সহ সকলকে, এবং যারা এই ফেসবুকে আজকে এই ভার্চুয়াল প্রোগ্রাম যারা দেখছেন বাংলাদেশের এবং বিশ্বের যারা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকেই আমি আজকের এই অনুষ্ঠান থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আমি এতক্ষণ ধরে আমি প্রত্যেকের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। আপনি বলছেন যে এই সরকারের আমলে ধর্ষণের মাত্রা বেড়ে গেছে এবং এর উত্তর দিয়েছেন আমাদের মীরা আপা, সংসদ সদস্য আমার বোন, আর হেলেন জেরিন আপা বলেছেন এবং আমাদের আর এক বোন বলেছেন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এই বিএনপি আমলে আওয়ামী লীগের 2001 সালে নির্বাচনের পর আওয়ামী লীগে ভোট দেওয়ার কারণে 2001 আওয়ামী লীগে ভোট দেওয়ার কারণে কিভাবে সংখ্যালঘুদের পর অত্যাচার করেছে, কিভাবে মহিলাদের পর অত্যাচার করেছে, নারীদের উপর অত্যাচার করেছে, তার সমস্ত ছবি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন সাগর ভাই? একদম পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। আমার কিভাবে অত্যাচার করেছে তার পেপার পত্রিকা সমস্ত কিছুই আপনারা জানেন। আর আজকে যে ধর্ষণ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে এক যুগের বেশি সময় এই দেশ পরিচালনা করছেন। দেশকে উন্নয়নের সেই উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য উনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, দিন রাত নিরলস পরিশ্রম করছেন এই দেশকে বা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল তৈরি করবার জন্য। কিন্তু সেই যে 71-এর সেই পরাজিত শক্তি, সেই 75-এ যারা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তাদেরই দোসররা, তাদেরই বংশের যারা আছে, তারাই বংশ পরিক্রমা ভাবে তারা ধাপে ধাপে এখন তারা এসে এই দেশটাকে একবার এক একটা ইস্যু নিয়ে অরাজকর পরিস্থিতির সৃষ্টি করছে। এখন তারা আমার মা বোনদের পরে অত্যাচারে নেমেছে। আজকে বাংলাদেশের সবাই বলে আমি আওয়ামী লীগ, কিন্তু বিএনপি, জামাত আওয়ামী লীগের নাম ধারণ করে আওয়ামী লীগের মুখোশ পরে তারা এই সরকারের ক্ষতিগ্রস্ত করছে, এই সরকারের দুর্নাম করছে, এই সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে, কিন্তু তারা পারবে না। কারণ আপনি দেখেন এই যে বিএনপি আমলে যে ধর্ষণগুলি হয়েছে, রোজুফা, ফাহিমা, দিনাজপুরে ইয়াসমিন যে ধর্ষণ হয়েছিল, সেই সময় সেই বিএনপি সরকার কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এই দিনাজপুরে ইয়াসমিন হত্যা এবং ধর্ষণকে ধামাচাপা দেওয়ার কারণেই বিএনপি সরকারের পতন হয়েছিল। বাংলার মানুষ দেখেছে, বিশ্ববাসী দেখেছে। আর আজকে যে ঘরে ঘরে যে ধর্ষণের মাত্রা বেড়ে গেছে, এটাও এই জামাত বিএনপির দোসররাই করছে। তারা চায় না এই সরকার সুস্থভাবে দেশ চালাক, তারা চায় না এই দেশের মানুষের উন্নয়ন, যারা চায় না বাংলাদেশের উন্নয়ন, তারা চায় যে আবারও তারা কিভাবে। আমার প্রশ্ন আপনার কাছে যে তৎকালীন সময়ে ইয়াসমিন হত্যার কারণে আপনি তৎকালীন সরকার বিএনপি কে দায়ী করে তাদেরকে ক্ষমতা থেকে সরালেন, এখন কেন যে কোনো ধর্ষণ বা হত্যার জন্য আপনাদেরকে দায়ী করা যাবে না, বা এই দায়িত্ব মেনে নিয়ে আপনারাও বা কেন
মানে দায়িত্ব নিতে চান না, আপনি ওইটাকে বলছেন ওই তৎকালীন সরকার নাই, কোনটা আপনারা নিবেন না? হ্যাঁ হ্যাঁ আমি বলছি, হ্যাঁ দায়িত্ব সরকার কি নীরব? সরকার কি নীরব? ধর্ষণের জন্য সরকার থেকে শুরু করে আমাদের দলের তাহলে প্রতিটা সংগঠনের প্রত্যেকটা মানুষ ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মুখর। এটা কি সম্ভব এখনো আপনাদের বিরুদ্ধে বিএনপি এই ধরনের কর্মকাণ্ড করতে পারে বা পারার কথা যেটা আপনি বলছেন? তারা আওয়ামী লীগের নাম ধারণ করে তারা সরকারের পৃষ্ঠপোষকতা নেওয়ার চেষ্টা করে তারা এই কাজ করছে। যারা সত্যিকার দেশ ভালোবাসে, যারা সত্যিকারে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আওয়ামী লীগ করে, তারা কখনো এই কাজ করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী তো মৃত্যুদণ্ড করেছেন ধর্ষকের শাস্তি, এবং ইতিমধ্যেই সেই সব শাস্তি কার্যকর হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। তাহলে আপনি বলেন যে তাদের সঙ্গে এই বিএনপি সরকারের সঙ্গে এই সরকারের তুলনা হতেই পারে না, হতেই পারে না। আমরা তো এই ধর্ষণের পক্ষে নয়, এবং আমরা কোনো ধর্ষণকেই পছন্দ করি না, কোনো প্রকার না। এবং আপনি একটি জিনিস জেনে রাখবেন, ধর্ষকের কোনো দল নাই, ধর্ষক সন্ত্রাসী এদের কোনো দল নাই। এরা যখন যেভাবে পারে যে দলে যে কোনো দলের যখন যে দল ক্ষমতায় থেকে সেই দলে ঢুকে সুবিধা নিয়ে তারা অন্যায় অসৎ কাজ করতে চেষ্টা করে, অত্যাচার করে, নির্যাতন করে। আপনি বলেন, আপনি তো একজন সাংবাদিক, এবং আপনি জানেন যে এই ধর্ষণের এই বিষয়টা আমি মনে করি না আজকে আমাদের সরকারের উপর আসে, আমি মনে করি না, এবং দেশের কোনো মানুষই মনে করে না। তাহলে আজকে সরকারের বিরুদ্ধে আন্দোলন হতো, সরকারের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলতো, সরকার তো এটা মেনে নিচ্ছে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব ইম্পর্টেন্ট একটা এনেছেন। শিরিন রুকসানা, আমাকে শুনতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই? জি, আপনাকে এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার কথা শুনতে আপনার কাছে যেতে চাচ্ছি। আপনার উপরে খুব চড়াই হলেন একরকম আপনার। আশা করি আপনি আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, কিন্তু আমি যেটা একটা বলতে চাই, একটা অবৈধ একটা দীর্ঘদিন দখলদারি এবং দিনের ভোট রাতের করা সরকারের এমপি মন্ত্রীরা যে কি রকম হয় সেটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে মীরা। এই মহিলাটার সাথে আমি আরেকটা প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামে ছিল কে? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি নূর। সেই নূরকে মানে একটা অসভ্যতামের একটা সীমা থাকে, একটা ভদ্রতা, একটা পার্লামেন্ট মেম্বার তার কিছু সভ্যতা ভব্যতা জ্ঞান থাকে, কিন্তু এই মহিলার যে কোনো কিছুই নাই। সেটা সেই দিনে আমি দেখেছি নূরকে নিয়ে সরাসরি এমন বাজে এই মহিলাটা হলে এরকম একটা নিম্নমানের মেয়েকে কি করে পার্লামেন্টে নিল, আমি আশ্চর্য হয়ে যাই। আমার 35 বছরের রাজনৈতিক জীবন, আমি ভেসে আসা কেউ না, এবং আমি কোনো ব্লেসিং নিয়ে রাজনীতি করি না। আমি ওই জায়গা থেকে রাজনীতি করি। আমার বাড়ি হচ্ছে মাদারীপুর, যেখানে বিএনপি অধ্যুষিত না, আওয়ামী লীগ অধ্যুষিত। আমি ইডেন কলেজে ভেসে আসা কেউ না। ইডেন কলেজের নির্বাচিত ভিপি সবচেয়ে বেশি ভোট নিয়ে নির্বাচিত ভিপি ছিলাম, এবং আওয়ামী লীগের যে ভিপি ক্যান্ডিডেট ছিল সে আমার ধারে কাছেও দাঁড়াতে পারে নাই। এবং আপনি জানেন সেই সময়টায় আমার জনপ্রিয়তাকে কিভাবে নস্যাৎ করার জন্য তৎকালীন আওয়ামী লীগ ছাত্রলীগের সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরের যতগুলা কলেজ আছে সবগুলা থেকে একত্রিত হয়ে দফায় দফায় গিয়ে অতর্কিত হামলা করেছে। একবার হামলা করলো আমাকে, একবার টার্গেট করে হামলা করলো আমাকে না পেয়ে। পরবর্তীতে রুনু নামে আমার এক সহযোদ্ধা ছিল, সেই রুনুকে এমন নির্যাতন করলো, কি করেছে ওই মাস্তানরা, ছাত্রলীগের মাস্তান মহিলাগুলা পায়জামার ভিতরে রড নিয়ে গিয়েছে, সেই রড দিয়ে রুনুকে পিটিয়েছে, পিটিয়ে আবার কুচিয়ে কুচিয়ে সেই পিটানো জায়গায় কুচিয়ে কুচিয়ে মাথা রক্ত ঝরিয়েছে। সেই রুনু আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনি যদি দেখতে চান তাকে যে কোনো সময় উপস্থিত করতে পারবো। তার পরবর্তীতে কি হয়েছে, এই যে হাজী সেলিম, যেই হাজী সেলিমের অপকর্ম আজকে সারা জাতি জানলো। এই হাজী সেলিম
রাতের বেলা বোরকা পরে, আর আওয়ামী লীগ বলে যে এটা তাদের সময় কোনো ধর্ষণ হয় না। আজকে যে হাজী সেলিম, এই হাজী সেলিমের নেতৃত্বে রাতের বেলায় বোরকা পরে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের হলগুলোতে অতর্কিত হামলা করেছে, এবং সেখানে তাদের মূল টার্গেট ছিলাম আমি, কিন্তু আমাদের খুবই সৌভাগ্য ছিল আমি সেই দিন ছিলাম না। সেই কারণে আমার যতগুলা ছাত্র দলের মেয়েরা ছিল প্রত্যেককে যাকে পেয়েছে তাকেই নির্যাতন করেছে। এই হয়েছে আওয়ামী লীগ কিংবা যুবলীগ কিংবা আওয়ামী লীগের সংসদ সদস্যরা, যারা মুখে বাজে কথা ছাড়া আর কোনো কিছু না, ব্যক্তিগত আক্রমণ। ওনারে তো আমি কখনো দেখি নাই, এই মীরা নামের এই মেয়েকে তো আমি কখনোই দেখিনি আমার 35 বছর রাজনৈতিক জীবনে। হ্যাঁ, আমি ছাত্রলীগের অনেককেই চিনি, নাজমা আপাকে চিনি, ছাত্রলীগের ছিল, আমি চিনি অপুকে চিনি, আমি পপিকে চিনি, আমি সবুজকে চিনি, আমি শোভাকে চিনি, এদেরকে চিনি, কিন্তু এই মীরা নামের এই মেয়েকে তো আমি কখনো দেখি নাই। এরকম মানে যেখানে সেখানে থেকে তুলে আনা মহিলাদেরকে পার্লামেন্টে দিলে তারা তো মানুষের চরিত্র হনন করবে, এটাই স্বাভাবিক। তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা এটা থাকতে পারে না। আর আমার এই 35 বছরের রাজনীতির জীবনে আপনার ওই ইডেন কলেজে গিয়ে শুনেন, 35 বছরে 35 পয়সার কোন রকমের আমার সারা জীবনের রাজনীতির জীবনে আমি 1 পয়সা রাজনীতি থেকে কোনোদিন কোনো বেনিফিট নেই নাই। আমার খুব সৌভাগ্য হলো এই মীরা নামের এই মেয়েটি আমার চরিত্র হনন করার চেষ্টা করার কারণে আমার বলার সুযোগ হলো। আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। এই 35 বছর রাজনীতির জীবনে আপনি জানেন আমি ইডেন কলেজে ভিপি ছিলাম। ইডেন কলেজের ভিপি হিসাবে আমি ইডেন কলেজ পরিচালনা করেছি। আমি ছাত্র দলের পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে গিয়েছি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ছাত্র দলের সেন্ট্রালের মেম্বার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট হয়েছি। আমি প্রথম মাত্র মহিলা ভাইস মানে সহসভাপতি হয়েছি, যার আগে কাউকে সহসভাপতি ছাত্র দলের সেন্ট্রালে করা হয়নি। আমার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন একটি পদ সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে আমি মাদারীপুর জেলার বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। শুনে দেখেন আপনার শাহজাহান খান, আপনার ওই জায়গার বাহাউদ্দিন নাসিমদের কাছে এলেন জেরিন খান কি রাজনীতি করেছে, কি স্বচ্ছ রাজনীতি করে, শুনে দেখেন আপনাদের শাহজাহান খান, বাহাউদ্দিন নাসিম, ওখানে লিটন চৌধুরী, তাদের কাছে এইসব ফালতু যেখান থেকে সেখান থেকে আসা মহিলারা পার্লামেন্টে গিয়ে এমপি হয়েছে, অবৈধ সরকারের এমপি হয়েছে, আর তারা আজে বাজে কথা বলবে, সেইটা আমরা মেনে নিব? 35 বছরের রাজনীতির জীবনে এত স্বচ্ছতার সহিত রাজনীতি করেছি, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছি। হ্যাঁ, যেখানে অন্যায় দেখেছি সেখানে প্রতিরোধ গড়ে তুলেছি, যেখানে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র দেখেছি সেখানে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি। সেটা যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে, হ্যাঁ আমি অপরাধ করেছি, সেটা আমি মাথা পেতে নিব। কিন্তু এই সমস্ত বাজে কথা বলবে মহিলারা, সেটা আমরা মেনে নিব। এই সমস্ত এই মহিলা বললো যুবলীগের পাপিয়া কি ঘটনা করেছে, দিনের বেলা বিশেষ করে ঢাকা শহর, রাজধানী ঢাকা শহরে 5 স্টার হোটেল বুকিং দিয়ে 1 মাসে 3 কোটি টাকা খরচ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোরঞ্জন করে, ছোট ছোট গ্রাম থেকে ছোট ছোট মেয়েদেরকে এনে, সেখানে আওয়ামী লীগের কোন নেতা যায় নাই, কোন নেতা মনোরঞ্জন করে নাই? সোশ্যাল মিডিয়ার কারণে সেইগুলা বাংলাদেশের মানুষ জানে না। আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রী, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীরা ওখানে মদ খেয়েছে, জুয়া খেয়েছে, নারীদেরকে ভোগ করেছে, এটা সারা জাতি জানে না। আওয়ামী লীগ বললেই হবে নাকি? আওয়ামী লীগ এখন একটা ওই যে দেখেন না, যে বিশেষ করে আমি এই মীরার কথা বলবো, হ্যাঁ যে ইসের কি জানি মহিলা লীগের যে নেত্রী কথা বলেছেন, ওনার কথার মধ্যে শালীনতা, উনি যে একটা রাজনীতি করার নেত্রী এটা বোঝা যায়, কিন্তু এই মীরা যে রাজনীতি করেছে কোনোদিন এটা তো আমার মনে হয় না। সেই দিনও মনে হয় না, আজকেও মনে হয় না যে এই মীরা নামের এই মেয়েটি কখনো রাজনীতি করতে পারে। এই ধরনের মহিলারা আওয়ামী লীগের ক্ষতি করবে, যেমন পাপিয়া ক্ষতি করছে। পাপিয়া যেরকম আওয়ামী লীগের নেতাদেরকে চরিত্র হনন করছে, ছোট ছোট গ্রাম থেকে মেয়েদেরকে এনে, আর এই মীরারাও এর একই কাণ্ড করবে। মানুষ প্রত্যাশা করতে পারে না। আর ওই যে উনি বলল আওয়ামী লীগের আমলে ধর্ষণ হয় না, আওয়ামী লীগের আমলে ধর্ষণ হয় না, ধর্ষণটা হয় কোথায়? এই যে আমি তো বললামই যে প্রথম আলোতে দিয়েছে 1 মাসে 140 জন। প্লিজ আপনি আমাকে কথা বলতে দেন। আপনি কিন্তু আমি আসছি আপনার কাছে, আসছি, আমরা অনেক লম্বা হয়ে যাচ্ছে।
আমাকে কথা বলতে দিচ্ছেন না, ব্যক্তিগতভাবে আক্রমণ করবে। আমরা 35 বছর স্বচ্ছতার সহিত রাজনীতি করি, আর উনি যা ইচ্ছা তাই বলবেন, আমি সেটা মেনে নিব, এটা হয় নাকি? কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি অনুষ্ঠানটাকে একটা সময়ের মধ্যে না, উনি এই মেয়েটাকে কোন টাইপের মেয়ে? এটা একটা পার্লামেন্টে নিয়েছে, এরকম একটা অসভ্য অভদ্র মেয়ে। সেই দিন আমি দেখেছি নুরুকে নিয়েছে, যা ইচ্ছা তাই বলেছে। আবার আজকেও সে আমার সম্পর্কে কথা বলতে চায়। আমার 35 বছরের রাজনীতির জীবনে উনি খবর নিয়ে দেখুক মাদারীপুরে, উনি ইডেন কলেজে খবর নিয়ে দেখুক, কই আমার পরে তার কাউকে ভিপি বানাতে পারে নাই, আর কোনো তো সংসদ হয় নাই ইডেন কলেজে। আমি তো সর্বশেষ সংসদ করে আসছি, ওনারা পারে নাই। তো ওনারা তো 14 বছর যাবৎ ক্ষমতায় আছে, কোথায় ইডেন কলেজে তো আর কোনো সংসদ হয় নাই। উনি আমার চরিত্র হনন করার কি কারণে উনি চেষ্টা করবেন? উনি কে? ওনাকে তো এই প্রথম এই 2টা প্রোগ্রামে দেখলাম। এই সমস্ত আজে বাজে জায়গা থেকে মহিলাদের পার্লামেন্টে নেয়, এই অবৈধ পার্লামেন্ট, যেই পার্লামেন্টের গ্রহণযোগ্যতা নাই, যেই পার্লামেন্ট দিনের ভোট রাতে করে, এখনো বাংলাদেশে যে নির্বাচন হয় সেখানে কুকুর এরকম এই নির্বাচনের। রুবিনা মীরা, আপনি দয়া করে বলবেন। জি প্লিজ, মাননীয় সংসদ সদস্য রুবিনা মীরা, আপনি বলবেন। আপনি প্রচন্ড রকমের একটা, আপনি আর কখনো ডাকলে আমি আসবো না, এরকম আজে বাজে যাদের মধ্যে ভদ্রতা বোধ নেই। আমি কিন্তু ওনার চরিত্র হরণ করিনি, আমি বলছি যে উনি ছাত্রলীগের মেয়েদের উপর অত্যাচার করেছে বিকজ অফ উনি তখন ভিপি ছিল। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পরে বদ্রুন্নেসা কলেজে, আমি অনেক মেধাবী একজন স্টুডেন্ট হিসেবে বদ্রুন্নেসায় ভর্তি হয়েছি। উনি বদ্রুন্নেসায় ভর্তি হওয়ার চান্স পাইনি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ওনার থেকে অনেক বেশি মেধাবী আমি আপনাকে বলেছি, আমার মুখের কথায় বিশ্বাস করার কিছু নাই। সারা দেশবাসীর কাছে আমি বলতে চাচ্ছি আপনার মাধ্যমে, 91 থেকে 96 পত্রিকাগুলি খুলে দেখুন, তাহলে বুঝবে উনি ছাত্রলীগের মেয়েদের উপর কি পরিমাণ অত্যাচার করেছে। এবং ছাত্রলীগের মেয়েরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়ে বদ্রুন্নেসার রাত কাটাতো, আমাদের হলে থাকতো। আমি তখন বদ্রুন্নেসার হলে থাকতাম, অপু উকিল, আমি, ফজলে আক্তার পপি, আমরা একই রুমে থাকতাম। এবং সে কি পরিমাণ অত্যাচার করেছে, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছাত্রলীগের কোনো মেয়ে, এই রোজি, মৌসুমী, এই হাসুয়াপা, খালেদাপা, এরা কেউ থাকতে পারতো না এর অত্যাচারে। এতটা অত্যাচারে ছিল। আমি সেইটা বলছি যে একজন, উনি যে ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে, উনি তো নিজেও মেয়েদেরকে অত্যাচার করছে। আমি এটাতে চরিত্র হনের কোনো কিছু নাই। উনি অন্য দল করতেন, উনি আমাদের দলের মেয়েদের উপর অত্যাচার করছেন। বাট ওনার যে কথাবার্তার যে স্টাইল আপনি দেখলেন, তাতে কোন দিক থেকে মনে হলো উনি একজন রাজনীতিবিদ কিংবা কোন শিক্ষিত ভদ্র ঘরের মেয়ে? উনি যে কথাবার্তা বললেন, তাতে ওনাকে মানে আমার নানা বাড়ি শিবচর, আমার বাবার বাড়ি গৌরনদী, তাতে মনে হলো উনি ব্যবাজ্যা। এছাড়া আমি আর কিছু বলতে পারি না। এটা আঞ্চলিক ভাষা, যারা বেশি ঝগড়াটে তাদেরকে আঞ্চলিক ভাষায় আমরা বলি ব্যবাজ্যা। এটা মাদারীপুরের আমরা যদি রুবিনা মীরা, আমরা যদি বিষয়টাতে আসি, এটা হলো ওনার কথা, ব্যক্তিগত কথাটা না বলি। সাইফুর, আমি কারো ব্যক্তিগতভাবে, এটা রাজনৈতিক কথা বলেছি। ছাত্রলীগের মেয়েদের উপরে উনি ছাত্রদল নেত্রী হিসেবে কি পরিমাণ অত্যাচার করেছে আমি সেটা বলেছি। আর একটা কথা, আমি এই যে শায়লা আপার কথা বলতেছি, যে শায়লা আপা আপনার মতো আমিও জানতাম যে গৃহবধূকে অত্যাচার করেছে, এবং সেটার জন্যই তো আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, কথা বলেছি। কিন্তু আমি কিন্তু একবারই বলিনি যে সাইফুর, আমি কথা বলছি, প্লিজ। জি জি বলুন, প্লিজ বলুন। আমি কথা বলছি, জি প্লিজ বলুন। আমি শায়লা আপার কথা উত্তর দিচ্ছি। আমি কিন্তু একবারও বলিনি শায়লা আপা যে কোনো একটা মেয়ে প্রস্টিটিউট হলে তার উপরে কেউ অত্যাচার করবে, এটা ঠিক আমি বলিনি। আমি বলেছি যে একজন কন্ট্যাক্ট করে তার সাথে গিয়ে 10 জন তাকে রেপ করেছে, প্রত্যেকটা রেপিস্টের তাদের যোগ্যতম শাস্তি হওয়া উচিত সর্বোচ্চ প্রকারে, এটা আমি দাবি করেছি। বাট আমিও আপনার মতো জানতাম নতুন গৃহবধূ। পরবর্তীতে আমি এটা পত্রপত্রিকার মাধ্যমে 5-6 দিন পরে জানতে পেরেছি যে না, সে একটা ছেলের সাথে কন্ট্যাক্টে গিয়েছে, বাট ওখানে 8-10টা ছেলে তাকে গণধর্ষণ করেছে, যেটা কেউ এটাকে করবে না। একটা মেয়ে তার পেটের দায়ে কিছু করে খাবে, সেটা তার ব্যাপার, তার ইচ্ছা। সেই তার ইচ্ছাকে ভুলুণ্ঠিত করে তার উপর কেউ অত্যাচার করবে, রেপ করবে, এটা তো আমি একটা নারী হিসেবে। রুবিনা আপা, সেখানেই প্রশ্নটা, এটা আপনি জেনেছেন, আমরা জানিনি কেন? আপনারা জানেননি, আপনারা জানার চেষ্টা করেননি, পত্রিকাতে আসেনি তো। আপনারা জানেন আমি যে কথাটা বললাম সেটা মিথ্যা কিনা জানেন? খুব ইন্টারেস্টিং, এই কারণে আপনার কাছ থেকে জানতে যাচ্ছি। আপনি ডেফিনেটলি আপনি একটা সোর্স থেকে তো শুনেছেন। আমি তো সেটাই বললাম যে আমি প্রথম 7-8 দিন এটাই জানতাম, বাট এটা নিয়ে তো অনেক হয়েছে।
তদন্ত হয়েছে, সেই তদন্তের পরে আমি জেনেছি। কারণ এই জিনিসটা আমি মাথায় রেখেছি আসলে ঘটনাটা কি, এই এতটা অধঃপতন হয় কিভাবে, একটা মেয়েকে নিয়ে গিয়ে সে ছাত্রাবাসের মধ্যে কিভাবে এইভাবে এই গণধর্ষণ করে। এটা কি সত্যি ছাত্রলীগের ছেলেরা করেছে, না ৭১-এর সেই নিদর্শন আবার শুরু হয়ে গেছে দেশে, যে এই নারীদেরকে ইউজ করে সরকার ফেলানোর, নারীদেরকে অত্যাচার করা, এবং ৭১-এ নারীরা অত্যাচারিত হয়েছে, আজও নারীরা অত্যাচারিত হচ্ছে। সেই নারীদের অত্যাচারের মাত্রাটা আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেই জিনিসটা জানার জন্যই কিন্তু আমি কাছে ছিলাম। আর আরেকটা কথা আমি আপনাকে বলছি, আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে একটা মেয়েকে কেউ রেপ করার পরে সেই ধর্ষণকারীর সাথে সেই মেয়েটির বিয়ে দেওয়া হচ্ছে। এইটা মানে আমি বলবো এই মেয়েটাকে মানে জীবন্ত অগ্নিদগ্নে নিক্ষেপ করা হলো। কারণ কি, একজন রেপিস্টকে সে জীবনে মন থেকে মেনে নিতে পারবে না, সমাজের ভয়ে, পরিবারের চাপে সে সেই রেপিস্টকে বিয়ে করতে বাধ্য হচ্ছে। বাট সেই মেয়েটা কিন্তু রেগুলার প্রতিনিয়তই সেই তার স্বামীর রেপিস্টের হাতে রেপ হতেই থাকবে, এখানে এর কিন্তু কোনো ব্যত্যয় নেই। সুতরাং আমি একজন নারী হয়ে আমি কখনোই চাইবো না যে একজন রেপিস্ট, যে যাকে রেপ করা হয়েছে সেই মানে ধর্ষণকারিনীকে ধর্ষক বিয়ে করুক, আমি কখনোই চাইবো না। আমি চাইবো সেই ধর্ষকের সর্বোচ্চ মৃত্যুদণ্ড হোক, সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যুদণ্ড, এবং এটিকে এই হত্যাকাণ্ডটিকে দ্রুত বিচারে নিয়ে আসা হচ্ছে। ৩ মাসের মধ্যে তদন্ত এবং ফাঁসি কার্যকর করা হবে। সোজা কথা, আমি এইটুকু বুঝি, আমি কোনো কিছু বুঝি না। আমি বুঝি আমি একজন নারী, নারীর উপর অত্যাচার মানে আমার উপর অত্যাচার। আপনারা বাস্তবায়ন করার ক্ষেত্রে, আইনটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা কি সফল হচ্ছেন, বা এই ধরনের কর্মকাণ্ড যে যারা হচ্ছে এগুলি এখনো পর্যন্ত কি আপনারা ব্যবস্থা নিতে পেরেছেন, যে নতুন আইন করা হয়েছে? বা সাগর আপনার কাছে আমার প্রশ্ন রইল, মেয়েদেরকে ধর্ষণ করছে কে? আপনারা পুরুষরা। শুধু আইন করলে নয়, প্লিজ আপনাদের ভিউ চেঞ্জ করেন। কেন একটা মেয়েকে ভোগ্যপণ্য হিসেবে দেখবেন? কেন একটা মেয়ে ওড়না পরলো কি পরলো না এটা নিয়ে কেন আপনারা প্রশ্ন করবেন? একটা পুরুষের পোশাক নিয়ে প্রশ্ন করেন না, একটা মেয়ের কেন পোশাক নিয়ে আপনারা প্রশ্ন করবেন? আপনারা নিজেরা আগে ঠিক হন। এবং আরেকটা কথা বলি, এখনো নারীর ক্ষমতায়ন যেভাবে হওয়া উচিত সেটা আমরা এখনো পৌঁছতে পারিনি, অনেক সময় লাগবে। এখনো সার্ভিসে 20% মেবি মেয়ে হবে, 80% পুরুষ। যে আইনগুলি আমরা প্রণয়ন করেছি কঠোর শাস্তির জন্য, সেগুলি বাস্তবায়ন করার জন্য কিন্তু কাজ করছে পুরুষরাই। সুতরাং তাদের পুরুষের প্রতি একটা সিম্প্যাথি থাকে। আপনি যেভাবে কথা বলছেন, আপনার মানসিকতার কজন পুরুষ আছে? 1% হবে সারা বাংলাদেশে কিংবা বিশ্বে? ধর্ষণ যে আপনারা করছেন, শুধু বলতেছেন সরকার কেন আইন পরিবর্তন করে না। আরে ভাই, একবারও বলছেন যে আসুন আমরা পুরুষেরা আমরা আমাদের মানসিকতার পরিবর্তন করি, আমরা নারীদেরকে মানুষ রূপে সরকারের যে বাস্তবায়নটা চাচ্ছি আমরা। আমার কথা আপনি যেটা বললেন যে ফাঁসি দিয়ে দেওয়া হোক, এই জিনিসটা করার ক্ষেত্রে যে ইচ্ছা শক্তি সরকারের থাকা উচিত, সেটা সরকার করতেও বলেছে। বাট যারা আপনারা বাস্তবায়নের হতা মাঠ পর্যায়ে পুরুষরা, আপনারা এটাকে হেলাফেলা করেন। সেক্ষেত্রে আপনারা যারা নারী নেতৃবৃন্দ আছেন, অনেক শক্তিশালী এবং সংসদ সদস্যরা আছেন, তাদের ভূমিকাটা আরো কঠিন হওয়া উচিত, আরো জোরালো হওয়া উচিত আমি মনে করি। যদি হাতে পড়ে পুলিশ কর্মকর্তা যখন নারীদের পক্ষে কথা বলার প্রয়োজন পড়ে, আমি দলমত বুঝি না, আমি নারীদের পক্ষ নেই। আমি বুঝি আমার অধিকারটুকু, আমার বেঁচে থাকার, আমার সুরক্ষার অধিকারটুকু আমাকে নিতে হবে। সুতরাং জি, আপনাকে অনেক ধন্যবাদ। রুবিনা মীরা, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি মনে হয় রাস্তায় আছেন, আপনার মাঝে মধ্যে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আমার মেয়ে ফোন করছে। রুবিনা আপা, জি আপনি 2 সেকেন্ডে যদি শেষ করেন, আপনার কথা শেষটুকু শুনিনি। হ্যাঁ, এখন আমি এইটুকু বুঝি যে কোনো নারী নির্যাতনের বিরুদ্ধে আমি সবার আগে এগিয়ে আসবো, সেখানে আমি দলমত বুঝবো না। তবে আমি আপনাদের কাছে বলি, শুধু আইন করেই বা আইনের সঠিক বাস্তবায়ন করেই সম্ভব নয়। এটিতে যদি ধর্ষণ সমূলে সামাজিক গণসচেতনতা করতে হয়, আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন, গণসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, এবং সেই ক্যাম্পেইনগুলি সরকারকেই করতে হবে, সেই সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা ডেফিনেটলি
পুরুষরা যারা সরকার সেটি করছে বাট আপনারা পুরুষরা পরিবর্তিত হচ্ছেন না। আপনাদের কাছে নারী হলো রসগোল্লা, তাদেরকে চেটে পুটে খাওয়ায় আপনাদের কাজ। আপনারা নিজেদেরকে পরিবর্তন করুন। সরকার কেন, সরকার যে কোনো প্রত্যেকটা দল থেকে আমি দেখি প্রত্যেকটা দলীয় সরকারই কিন্তু এই ধর্ষণের বিরুদ্ধে। এখন আপনারা পুরুষরা একমত হন যে আপনারা ধর্ষণ করবেন কিনা। আপনারা কি সবাইকে মানুষ ভাববেন না আপনারা রসগোল্লা ভাববেন, এইটুকু আপনার ব্যাপার। আপনারা রসগোল্লা ভেবে চেটে পুটে খাবেন, সরকার আইন করে কিছু করতে পারবে? স্কুলে যায় শিক্ষকরা ধর্ষণ করে, বক্তব্যে যায় হুজুররা ধর্ষণ করে, একটা মেয়ে যাবে কোথায়? বাসার মধ্যে বাবা মা না থাকলে চাচা মামা খালু মনে আছে ধর্ষিত হয়। একটা ঘরের মধ্যে যখন একটা মেয়ে তার আত্মীয় দ্বারা ধর্ষিত হয়, সেখানে পুলিশ কিছু করতে পারে? সেজন্য অপরাধ প্রবণতাটা যেটা প্রবণতা, সেই প্রবণতাটা বেড়ে যায় এবং যত বড় অপরাধী হোক, যখন তার কারো ওই অপরাধের উপরে যখন রাজনৈতিক ছায়া থাকে তখন সেই অপরাধ একের পর এক করতে থাকে। আমাদের ওইটাই হলো সরকারের কাছে চাওয়া, ওই ছায়াটাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ সরকারের এমন কোনো ছায়া নেই। বাংলাদেশ সরকার ধর্ষকের পক্ষে নয়, বাংলাদেশ সরকার ধর্ষকের পক্ষে নয়। কোন ঘটনা সরকারের নলেজে আসার সাথে সাথে সরকার, বিশেষ করে শেখ হাসিনা আমাদের সঠিক বিচার করে, যার নিদর্শন 12 বছর আপনি দেখে। আপনার কাছে আমি আবার আসবো। এরপরে রয়েছে আপনার, আমরা দেখেছি যে গোল্ডেন মনির সহকারে আমরা দুর্নীতি অনেক দুর্নীতিবাজ যাদেরকে ধরা হচ্ছে এবং এই দুর্নীতিবাজরা কিভাবে গত দীর্ঘ সময় যাবত তারা একটা বিশাল স্বর্গরাজ্য তৈরি করেছে দুর্নীতি করে। তাদেরকে তখনও ধরা হয়নি, এখন ধরা হচ্ছে। এই ধরা খাওয়ার পর তাদেরকে বিএনপি বানানো হচ্ছে, তাদের বিগত আমল নিয়ে টানাটানি করা হচ্ছে। আসলে এই ধর্ষণ বা এই দুর্নীতি সবকিছুর মধ্যে আমরা কেন রাজনীতিটাকে খুঁজতে যাই? কেন দুর্নীতিবাজকে শুধুমাত্র দুর্নীতিবাজ হিসেবে আমরা ইয়ে করি না, ওইভাবে দেখি না? আমি শায়রা ইসলাম শায়লা আপনার কাছে যাচ্ছি, আপনি বলবেন দয়া করে আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ। এখানে হচ্ছে প্রথমে আমি বলি যে শিরিন রুকসানা আপা যে কথাটা বললো যে এখনকার যে ধর্ষণগুলো হচ্ছে এটা বেসিক্যালি আওয়ামী লীগ করছে না, এটা করছে বিএনপি এবং জামাতের লোক, এটা আওয়ামী লীগ সেজে তারা করছে। আপনারা দেখেন যে ঠিক আছে, তার কথা আমি মানলাম, তাহলে তারা কেন এই আওয়ামী লীগ এবং জামাতকে তারা দলের মধ্যে নিচ্ছে? তাদের কি স্বার্থ? আর তারা নিচ্ছে তাহলে তারা তো অলরেডি তারা পথ নামধারী। যখনই কোনো ধর্ষণ হয় তখন আমরা পেপার পত্রিকায় সে নামধারী আওয়ামী লীগ, নামধারী যুবলীগ, এই হিসেবে তার পরিচয়গুলো আমরা পাই। তাহলে এত বড় বড় পদ তারা কি করে পেল? এত অল্প দিনে যদি তার অন্য দল থেকে ঢুকে থাকে গেল। তারপরে আওয়ামী লীগ বলেছে যে আমরা বিএনপি ক্ষমতা থাকাকালীন অবস্থাতে প্রচুর ধর্ষণ হয়েছে। তার মানে বিএনপি ক্ষমতা থাকতে ধর্ষণ হলো বিধায় কি আওয়ামী লীগের সময় ধর্ষণ করতে হবে? এখন কিছু কিছু দলের মধ্যে কিছু কিছু কুলাঙ্গার থেকে থাকে, হয়তোবা বিএনপির আমলে দুই একজন ধর্ষণ হলেও হতে পারে, কিন্তু সেই ধর্ষণের কারণে বিএনপির আমলে যে পরিমাণ ধর্ষণ হচ্ছে তার তুলনায় বিএনপির আমলে আওয়ামী লীগের আমলে যে পরিমাণ ধর্ষণ হচ্ছে সেই তুলনায় বিএনপির আমলে কোনো ধর্ষণই হয় নাই। বিএনপির আমলে দুই একটা ধর্ষণ হয়েছে, এটা আমি স্বীকার করি, কিন্তু এই সরকারের আমলে প্রতি মুহূর্তে ধর্ষণ হচ্ছে। প্রতিটা এলাকায় এমন কোন জেলা নাই যেখানে ধর্ষণ হয় নাই, এমন কোন এলাকায় গ্রাম নেই, এমন কোন ইউনিয়ন নেই, এমন কোন পৌরসভা নেই যেখানে ধর্ষণ হয় না। বিরোধী দল হিসেবে আপনাদের যে ভূমিকা রাখা দরকার একটা সরকারের বিরুদ্ধে, যখন এরকম অভিযোগ তো ঠিকই আনছেন, কিন্তু আপনাদের যে বিরোধী দলীয় ভূমিকা, রাজনৈতিক ভূমিকা, সাগর ভাই বিরোধী দলের ভূমিকা বলেন, অবস্থান নিয়ে তথ্যমন্ত্রী কিন্তু বর্তমান মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদও কিন্তু বলেছেন সরকারকে টেনে নামাতে গিয়ে যে রশি দিয়ে টানছেন সেটা সেই রশি ছিঁড়ে বিএনপি নিচে পড়ে গেছে। তার মানে এই কথা তাদের মুখে শোভা পায় না। আমি প্রথমেই বলেছি আওয়ামী লীগ সকাল থেকে রাত্রি পর্যন্ত মিথ্যা দিয়ে তার দিন শুরু করে এবং রাত্রে পর্যন্ত মিথ্যা দিয়ে শেষ করে। কারণ হচ্ছে এই যে আপনি যার কথা বললেন উনি তো মিথ্যা কথা সব সময় বলে, টিভিতে আমরা দেখি, উনার কথা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা যে প্রতিবাদ গড়ে তুলবো, পুলিশের অত্যাচারে বিএনপি নেতাকর্মী ঘরে থাকতে পারে না, পুলিশের অত্যাচার আমরা প্রোগ্রাম মিছিল মিটিং একটা সমাবেশ করতে পারি না, সাধারণ একটা কালো পতাকা মিছিল পর্যন্ত আমাদের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে করবো সেটা পর্যন্ত করতে পারি না।
তারপরে আপনারা বলেন যে আমরা পুলিশ ছাড়া আমরা কি করে পুলিশকে অফ করে দিতে বলেন পুলিশ দিয়ে রাজনীতি বন্ধ করে দিয়ে তারপরে বিএনপি সামনাসামনি আসুক, দেখি কত ধানে কত চাও। বিএনপি কে আটকানোর জন্য, বিএনপি কে প্রতিরোধ করার জন্য পুলিশ বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। বিএনপি কখনো পুলিশ বাহিনী ব্যবহার করে আওয়ামী লীগের উপর কখনো এরকম অত্যাচার করে নাই, কিন্তু এই সরকারের আমলে পুলিশ দ্বারা বিএনপি কে যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এই ধরনের নিক্কারজনক ঘটনা, এগুলো নেককারজনক ঘটনা, ঘৃণা করি এগুলো, এই সমস্ত কার্যকলাপকে। আবার বলেন যে আমরা কেন রাজনীতির মধ্যে আমরা কেন এই প্রতিবাদ করতে পারি না? বিএনপি প্রতিবাদ করতে পারে কি পারে না, পুলিশ ছাড়া এসে তারপরে দেখা বিএনপি প্রতিবাদ করতে পারে কিনা। আমাদের কোনো প্রতিবাদ করার আগেই তারা বাসে আগুন দেয়, বাসে আগুন দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দেয়, গায়েবী মামলা দেয়। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে, আমার নিজের নামে কতগুলো মামলা। এইভাবে মামলা দিলে কয়টা নেতা কর্মী রাস্তায় থাকবে বলেন? পুলিশ যদি এইভাবে ধরে নিয়ে যায়, রিমান্ডে নিয়ে যায়, গুম করে ফেলে, এখন তো গুম করে ফেলতেছে, আমাদের কত নেতা কর্মী গুম হয়ে গেছে, এভাবে গুম করে ফেলতেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপি কিভাবে মাঠে নামবে? বিএনপির মাঠে নামার কোনো সুযোগ আছে? আবার বলে যে রশি ছিঁড়ে গেছে, রশি ছিঁড়ার তো কোনো প্রশ্নই ওঠে না, আমাদের কোনো রশি লাগে না, আমাদের ক্ষমতা হচ্ছে জনগণ। জনগণই একদিন এই সরকারকে টেনে রশি দিয়ে টেনে মাটিতে নামাবে, নামায় এই ক্ষমতা থেকে উৎখাত করবে। কারণ আপনারা জানেন যে এই আওয়ামী লীগের এখন যে সরকার, এবং এই সরকার অবৈধ, আজকে এক যুগের বেশি তারা অবৈধভাবে ক্ষমতায় আছে এবং দিনের ভোট তারা রাতে করে ক্ষমতায় আছে। 5ই জানুয়ারি নির্বাচনের কথা আমরা জানি, কোন মানুষ ভোট দিতে জানে, কুকুর গেছে ভোট দেওয়ার জন্য। তারপরে আপনারা আবার দেখেন যে এই এখন যে পার্লামেন্ট আছে, 153 জন অবৈধ সরকারের বিনা ভোটে এমপি হয়েছে, এটাকে কিসের পার্লামেন্ট বলে? এটা কোনো পার্লামেন্ট হলো? এটা কোনো পার্লামেন্ট হলো না। তারপরে আবার উনি দেখেন 72 থেকে 75-এর মধ্যে এই বাংলাদেশে যে বর্বর অবস্থা ছিল, এখন সেই সেম বর্বর অবস্থা মানে বিচরণ করতেছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে শুধু ধর্ষণ নিয়ে আমরা কথা বলছি, এখানে কি পরিমাণ গুম হয়ে যাচ্ছে, কি পরিমাণ খুন হচ্ছে, কি পরিমাণ নির্যাতন হচ্ছে, কি পরিমাণ মামলা হচ্ছে, এই সম্বন্ধে কিন্তু মানুষের কিন্তু আপনারা কথা বলছেন না। আপনারা দেখেন বাংলাদেশে এক সময় তলাবিহীন ঝুড়ি ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এসে সেই তলাবিহীন ঝুড়িকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছিলেন। তারপরে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, বাংলাদেশে এক সময় বাকশাল ছিল, সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই বহুদলীয় গণতন্ত্র তৈরি করেছেন এবং 19 দফা দাবি 19 দফা করে তিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। এবং এই গণতন্ত্রের কারণেই এই যে আজকে আওয়ামী লীগ, তারাও এই যে আওয়ামী লীগ যে দলটা স্বীকৃতি পেয়েছে, এটাও এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারণে। আজকে উনি যদি বাকশাল যদি নষ্ট না করে, যদি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করতো, তাহলে আজকে এই আওয়ামী লীগও সৃষ্টি হতো না। আপনারা দেখেন বাংলাদেশে কখনোই যখনই বিএনপি যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই কোনো গণতন্ত্র থাকে না, বাংলাদেশে ভোটের অধিকার থাকে না, মানুষের কথা বলার অধিকার থাকে না। ডিজিটাল আইন করে এখন কিন্তু বাংলাদেশে কথা বলার অধিকারকে কিন্তু হরণ করেছে, মানুষ কথা বলতে পারে না, মানুষ ভোট দিতে পারে না, মানুষ কিভাবে বাঁচবে? আজকে বাংলাদেশের থেকে সমস্ত টাকা পয়সা পাচার হয়ে বিদেশে যাচ্ছে, আজকে বাংলাদেশের সমস্ত রিজার্ভ ব্যাংক পর্যন্ত খালি হয়ে যাচ্ছে, স্বর্ণের বোর্ড খালি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা নেতাকর্মীর বাসায় হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে। আমার বাড়ি ফরিদপুর, আমি ফরিদপুর 4 আসনের মেয়ে, ফরিদপুরেও যে আওয়ামী লীগের 2টা নেতা, যুবলীগের ছেলে, তার বাড়িতেও কোটি কোটি টাকা পাওয়া গেছে, ছাত্র দলের, তারা ছাত্রলীগের, তো ছাত্রলীগের ছেলের বাসায় তারা ছাত্র, তাদের কাছে কোটি কোটি টাকা কিভাবে আসবে? এই হলো আওয়ামী লীগের কাজ। এখন বাংলাদেশের সমস্ত টাকা তারা লুটে পুটে একমাত্র আওয়ামী লীগে ডিজিটাল হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মী ডিজিটাল হচ্ছে, ডিজিটাল হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বাংলাদেশ আজকে শেষ হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আর শান্তিতে নেই, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে আপনারা অনেক শান্তিতে আছেন। আপনারা তো এত সুন্দরভাবে কথা বলছেন কিভাবে? এই যে এত সুন্দর কথা তো আমরা বলতে পারি না। এই যে আপনি দেখেন না, বিএনপির কথা বলতে দেন না, কম সময় দেন, আওয়ামী লীগকে বেশি সময় দেন। আমাদের হেলেন জেরিন খান কথা বলার সময় আপনি লাইনটা মিউট করে দিলেন, এবং কখন যে আমাকে মিউট করেন আমি এটাই চিন্তা করছি যে কখন না মিউট করে দেন আপনি। তো টক শোতে গেল ঠিক এরকম, আওয়ামী লীগের প্রায়োরিটি বেশি থাকে, বিএনপির প্রায়োরিটি একটু কম থাকে, কথা বলার সুযোগ কোথায়? এই যে অনলাইনে আপনারা কথা বলছেন বিধায় একটু সুযোগ পেয়েছি। আপনারা ভালো বলবেন, আপনারা যুক্তিযুক্ত কথা বলবেন, কথা বলতে দিব। আপনারা অযৌক্তিক কথা বলবেন,
একটা কথা শুরু করার আগে একটা কবিতার প্রথম লাইন পড়লেই কিন্তু কবিতার পুরো কাহিনী বোঝা যায় না। কবিতা পুরোটা শেষ করতে হয়, তারপরে তার মাঝখানে কিছু কথা থাকে যে কথাগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তো আপনি কথাটা বলতে দিবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কথা শুনে না কিছু দুষ্ট মিষ্টি কথা বের হবে, সেখানে কিছু ভালো ভালো কথা বের হবে। কিন্তু আপনি তো কথা বলতে যদি না দেন, আপনারা, আমি আপনাকে বলছি না, আপনি আজকে আমাকে ভালো কথা বলতে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। তাহলে যাক, ফাইনালি আমাকে দোষ দিচ্ছেন না, সেটা হলো বড় কথা। না না, আপনাকে দোষ দিচ্ছি না। তার মানে মিডিয়া কথা বলতে দেয়, এটা একটা এক্সাম্পল হলো না, সব মিডিয়া কথা বলতে দেয় না। আপনি বলতে পারছেন, কোথাও না কোথাও বলতে পারছেন, এটা হলো বড় কথা। শিরিন রুকসান, আপনি বলবেন। জি, শেষ কথা আপনাকে দিয়ে শেষ করব আজকে। ধন্যবাদ সাগর ভাই। এই যে শাইলা আপা যে বললো যে তাদেরকে কথা বলতে দেওয়া হয় না, আজকে টক শোতে আমি কতটুকু কথা বলেছি, আমাদের মীরা আপা কতটুকু কথা বলেছে, আর হেলেন জেরিন আপা কতটুকু কথা বলেছে, আর উনি কতটুকু কথা বলেছে, আপনি বিচার করবেন। আর আমরা টক শোতে এসেছি একটা সমস্যা নিয়ে, যে সমস্যাটা থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায়। ওনারা কিন্তু উত্তরণের পথ বলেনি, ওনারা শুধু ওনাদের একটাই কাজ, বিএনপির একটাই কাজ, আওয়ামী লীগকে আক্রমণ করা, আওয়ামী লীগের সমালোচনা করা, আওয়ামী লীগকে টেনে হিসড়ে কিভাবে নামানো যায় সেটারই চেষ্টা করা। আর ওই আমাদের শিলাপা যে বললো যে হচ্ছে পুলিশ নিয়ে রাজনীতি করে না, তারা কি বলেন? আজকে 21শে আগস্টের গ্রেনেড হামলাটা কাকে নিয়ে ঘটিয়েছিল? পুলিশকে দিয়ে করেছিল। বিএনপি জোট সরকারের সেই লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী, পুলিশের পেটোয়া বাহিনী, তাদের সহযোগিতায় 21শে আগস্টের গ্রেনেড হামলা করেছিল। আজকে পৃথিবীর বুকে কোথাও কি এমন আছে যে একটি রাজনৈতিক দলের উপরে সমাবেশ চলাকালীন গ্রেনেড হামলা করে? এবং এই গ্রেনেড হামলা করে আমাদের মহিলা আওয়ামী লীগের কিংবদন্তি নেত্রী আইভি রহমানকে হত্যা করেছে, তার সাথে 24 জন নেতাকর্মী হত্যা করেছে, এবং কত শত নেতাকর্মী আহত হয়ে মানবতার জীবনযাপন করছে। তাহলে আপনি তৎকালীন সরকারকে যদি দায়ী করে থাকেন সেই সময়কার ঘটনার জন্য, এখনকার ঘটনাগুলির জন্য আপনারা কেন নিজেরা দায়ী নেন? হ্যাঁ, কেন আমরা এখনকার ঘটনার জন্য আমরা দায়ী কেন নেব? বিএনপি সবসময় ষড়যন্ত্র করছে, জোট জামাত বিএনপি ষড়যন্ত্র করছে। আমাদের যারা দোষী প্রমাণিত হচ্ছে তাদের বিরুদ্ধে তো বিচার হচ্ছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। আপনি তো একের পর এক দেখছেন, কোনো এমপি বাদ যাচ্ছে না, কোনো পৌরসভার চেয়ারম্যান বাদ যাচ্ছে না, মেয়র বাদ যাচ্ছে না, দলীয় নেতা কেউই বাদ যাচ্ছে না। সুযোগ পেল কিভাবে? আমি তো আপনারা বিচার করছেন সেটা পরের কথা, এরা করবার মতো এই সুযোগ বা সাহস বা পায় কিভাবে? যেমন রুবিনা মীরা একটা কথাই বলেছে, দলমত নারীদের ধর্ষণের বিরুদ্ধে সবাইকে উনি স্ট্রংলি কথা বলবেন। ব্যাপারটা কেন সব ক্ষেত্রে হচ্ছে না যে দল মত নির্বিশেষে সব দুর্নীতিবাজের বিরুদ্ধে আমরা কথা বলবো? ব্যাপারটা ওইটা অবশ্যই আমরা দল না মাননীয় শুনেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অন্যায় করবে, যে দুর্নীতিবাজ হবে, যে ধর্ষক হবে, তাকে সমুচিত শাস্তি দিতে হবে। সে কোন দলের সেটা কেউ দেখবেন না, এবং বিচার বিভাগকেও সেটা বলে দিয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা প্রাণান্ত চেষ্টা করছে এবং আইনের প্রতিষ্ঠিত হচ্ছে। আর আমাদের আমল আপনাদের বিএনপির আমল বলে কথা না। আপনাকে আমি একটি কথাই বলেছি ভাই, খারাপ লোক সব যুগে সব দেশে বিরাজমান। তারা চেষ্টা করবে একটা ভালো জিনিসকে নষ্ট করার জন্য, তারা চেষ্টা করবে মানুষকে অশান্তি করার জন্য, আর মানবিক মূল্যবোধের অবক্ষয় এর জন্য আজকে এই ধর্ষণ বেড়ে গেছে। আর ধর্ষকের কোনো দল নাই, আমি আপনাকে একটি কথাই বলেছি, ধর্ষকের কোনো দল নাই। আমরা পুলিশ নিয়ে, উনি আমাকে বলতে দেন, শাইলা আপা বলেছে যে তাদেরকে পুলিশ নির্যাতন করেছে, অত্যাচার করেছে, এই জন্য তারা আন্দোলন করতে পারছে না, বিক্ষোভ করতে পারছে না, তারা কোনো কার্যক্রম হাতে নিতে পারছে না। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কি আওয়ামী লীগকে রাস্তায় নামলে, আন্দোলন করতে নামলে আদর করা হয়েছে? কি অত্যাচার, কি নির্যাতন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর করা হয়েছে সেটা কি মানুষ জানে না? বিশ্ববাসী হতবাক হয়ে গেছে।
আজকে বিএনপির কেন সমর্থন নাই? তারা ক্ষমতায় আসতে পারে না বা আওয়ামী লীগকে বারবার দোষী সাব্যস্ত করে। কেন তারা আন্দোলন করতে পারছে না? তারা বলেন কোন দিন একটা গঠনমূলক আন্দোলন করছে এই 12 বছরে? কারণ শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার পুলিশ দিয়ে তো তাদেরকে সবসময় করণ দিয়ে রাখেন, তারা তো বেরই হতে পারে না, সেটা তো সেই অভিযুক্ত তারা করে আসছে সবসময়। না, এটা ঠিক না। না, তারা যদি গঠনমূলক আন্দোলন করে, তারা যদি গঠনমূলক কোনো সমাবেশ করে, কেন পুলিশ দিয়ে তাদের স্কোয়াড্রন করে রাখা হবে, তাদেরকে নস্যাৎ করে দেওয়া হবে? সেটা আপনার কি মনে নাই? আহসানুল্লাহ মাস্টারের স্মরণ সভায় যাওয়ার অপরাধে প্রত্যেকটা থানায় মহিলাদেরকে বাস সহ থানায় ঢুকানো হয়েছিল। সেখানে আমাদের মা বোনরা কিভাবে সারা রাত থানায় ছিল? তাদের অপরাধ ছিল কি? আমি তৎকালীন কমিশনার ছিলাম, মহিলা আওয়ামী লীগের আমি প্রচার সম্পাদক ছিলাম। আমি মিরপুরে 12 নম্বর 12, 13, 14 নম্বর ওয়ার্ডে নির্বাচিত, সেই জামাত জোট সরকারের সময় নির্বাচিত কমিশনার ছিলাম। মিরপুর থানার ওসি বাবুল, সে ছাত্র দলের ক্যাডার ছিল। সে মেয়েদেরকে যখন আমি বের করতে গিয়েছি রাত্রেবেলা, তখন আমাকে বলে যে আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাকে আটকায় রাখবো। আমি বাবুলকে বলেছিলাম আমাকে আটকায় রাখেন, আপনি এইসব নিরাপরাধ মা বোনদের ছেড়ে দেন, তাদের বাচ্চারা কাঁদছে, কারোর মেয়ের বিয়ের কথা পাকাপাকি হবে, আগামীকাল বিয়ে, এরকম আছে, সেই সব মাদেরকে আটকায় রেখেছেন। মানে কেন আসে তারা মিটিং এ? আমি অপরাধ কি? কেন আওয়ামী লীগ করে? এইভাবে আমাকে বলেছে। আমরা এই ধরনের ব্যবহার আমরা এখনো পাচ্ছি। এখন আমরা জি আজকের অনুষ্ঠান না, আমি একটু কথা বলতে চাই। আমাদের এই যে কি মহিলা লীগের যে নেত্রী বললেন যে উত্তরণের কথা আমরা কিছু বলি নাই। উত্তরণের একটাই হলো পথ, সেটা হলো যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় এবং সেই নির্বাচনে সকল মানুষ যদি অংশগ্রহণ করতে পারে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই রকম যদি একটা ব্যবস্থা হয়, তাহলে আমি মনে করি এই বাংলাদেশ থেকে এই ধর্ষণকারীরাও দূর হয়ে যাবে, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান আমি মুক্ত হতে পারবে, সর্বশেষ বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারবে। হ্যাঁ, আমাদের এই নেত্রী আরো অনেকগুলো কথা বলেছেন যে আওয়ামী লীগের সময় যারা অপরাধ করে তাদেরকে শাস্তি দেওয়া হয়। কোথায় শাস্তি দেওয়া হয় বলেন? এই যে বদি আপনার জানেন যে ইয়াবার সম্রাট যাকে বলা হয়, লম্বাই হবে। আপনি শুধু আমি বলতে চাই আপনি পাপিয়ার কথা বলেছেন, বদিকে কোন শাস্তি দেওয়া হলো? বদিকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তার স্ত্রীকে নমিনেশন দেওয়া হয়েছে। শামীম ওসমানের নেতৃত্বে 7 মার্ডার হয়েছে। কই শামীম ওসমান তো ধরাছোঁয়ার বাইরে, শামীম ওসমানের কোনো শাস্তি হয় নাই। এই যে পাপলু আপনি জানেন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, অথচ তার স্ত্রীকে পর্যন্ত এমপি করা হয়েছে। পাপলু তো এমপি হয়েছেই। আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংক একদম পুরাটাই খেয়ে ফেলেছে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। পাপলুর বিচার হচ্ছে। যদি আপনি ধরাছোঁয়ার বাইরে রাখেন, আর আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী যারা আছে তারা তো আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। কারণ আপনি দেখেন 2008 সালে তারা যে নির্বাচনী হলফনামায় তারা যে সম্পদের হিসাব দিয়েছিল, আর আজকে দেখেন তাদের কয়েক লক্ষ হাজার কোটি টাকা সম্পদ বেড়েছে। তাই এই দুর্নীতিবাজদের দিয়ে আপনি কি করে এই দেশে আবার মানে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে? সেই কারণে আমি বলবো যে বাংলাদেশে যদি আপনি সত্যিকার অর্থে আইনের শাসন আপনারা গঠনমূলক ভাবে সরকারের সমালোচনা করেন, আপনারা গঠনমূলক ভাবে সরকারের সমালোচনা করেন, কিন্তু আপনারা যান আক্রমণে। সেই কারণে আমি বলবো যে আপনার নেত্রীকে বুঝান যে এখনো সময় আছে, ওয়ান ওয়ে পথ দিয়ে না হেঁটে সবাইকে নিয়ে আমি মনে করি উনি সবচেয়ে উত্তম হবে। এখনো ওনার সময় আছে, সকল দলের সকল নেতাদের সাথে প্রয়োজনে আলোচনা করতে পারেন। আর আলোচনা যদি নাও করতে চান তাহলে একটা নির্বাচনকালীন সরকার হতে পারে, একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। এটা তো অতীত দিনে আমাদের এক্সাম্পল ছিল, যাদের অধীনে 4-4টি নির্বাচন হয়েছে এবং যেই নির্বাচনে কখনো বিএনপি এসছে, কখনো আওয়ামী লীগ এসছে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে। আর এখন যেই নির্বাচনগুলো করা হয় এটা একটা হাস্যকর, যেখানে কুকুর বিড়াল ছাড়া আপনাদের আওয়ামী লীগের নেতা
কর্মীরাও কেউ ভোট কেন্দ্রে যায় না। এরকম বাজে নির্বাচন, এরকম জনগণকে মানে হাসির খোরাকে। ধন্যবাদ। আমি অনুষ্ঠান লম্বা হয়ে যাচ্ছে। হেলেন জেরিন খান, বিএনপির সফলতা হলো এখানে। আমি সময় দিয়েছি। আমি শুধুমাত্র এখন সংসদ সদস্য রুবিনা মীরার কাছে গিয়ে অনুষ্ঠান আজকে শেষ কথা বলবো। সবাই এই সুযোগটা দিবেন। সাবেক সংসদ সদস্যের জবাবে বর্তমান সংসদ সদস্য জাস্ট 2 সেকেন্ড বলবে, এরপর আমি অনুষ্ঠান শেষ করব। জি রুবিনা আপা, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করবেন। রুবিনা আপা, আপনার কথা শুনছি না, আপনি আনমিউট করবেন নিজেকে। এখন বলুন, এখন বলুন। আমি ধন্যবাদ সাগর। আমি জাস্ট বিএনপির বিজ্ঞ নেত্রীর কথার উত্তর দিচ্ছি যে পাপুল এবং পাপুলের স্ত্রী নৌকা মার্কার এমপি নন, নৌকা থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়নি, তাদের টাকা আছে, তারা স্বতন্ত্র ইলেকশন করে এখানে এসেছে, তাদের দুর্নীতির দায়ভার সহিত প্রশ্ন করতে চাই। আপনি 28 বছর আগের ছাত্র দলের থেকে নির্বাচিত ভিপি ছিলেন ইডেন কলেজের মতো জায়গায়, দীর্ঘ 35 বছর রাজনীতি করে এখানে এসেছে। আপনাদের দল থেকে একজনকে সংরক্ষিত কোটায় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি 5 বছর আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু করেছেন আমাদের আইনমন্ত্রী খসরু সাহেবের সাথে, এবং আমেরিকাতেও সে জয় বাংলার জন্য কাজ করে আসছেন। সেই ভদ্রমহিলাকে কেন দেওয়া হয়েছে আপনাকে না দিয়ে? আপনি তো ডিজার্ভ করেন 35 বছর আগে রাজনীতি করে এসে, আপনি কেন পাননি? কেন নতুন 2 দিন আগে জয় বাংলা বলে আজকে বিএনপি জিন্দাবাদ করে বিচার্যের বিষয় দিয়ে গেলাম। আপনারা স্পিকার শিরিন শারমিনকে যে স্পিকার করেছেন, শিরিন শারমিনের রাজনীতির বয়স কত ছিল? শিরিন শারমিন কি ছিল? শিরিন শারমিনের মা ইডেন কলেজে প্রিন্সিপাল ছিল, আমি জানি। শিরিন শারমিন কয়দিন রাজনীতি করেছেন? তাকে স্পিকার করে দিয়েছেন। দীপুমণি কয়দিন রাজনীতি করেছে? তাকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী করে দিয়েছেন। তা আপনারা আওয়ামী লীগ করেছেন, এরকম বিএনপিও হয়তো বা তার এমন কোন যোগ্যতা আছে যে কারণে তাকে পার্লামেন্ট মেম্বার হয়েছেন। শুনেন, আমি রাজনীতি কোনো পদ পজিশনের জন্য কখনো করি নাই, করব না। কি পাবো না এটা কখনো চিন্তা করে আমি রাজনীতি করি নাই। আমি জনগণকে ভালোবাসি, আমি ভালোবাসি দেশকে, আমি ভালোবাসি আমার দলকে, আমার নেত্রীকে, সেই কারণে আমি রাজনীতি করি। দল আমাকে কি দিবে সেটা আমি চিন্তা করি, আমি দলকে কি দেবো সেটা আমি সবসময় চিন্তা করি। ঠিক আছে, সেটাই আমি বললাম যে রাজনীতি কোন ক্রাইটেরিয়া আপনারা রাজনীতি করেন, আপনাদের দল চলে, সেই প্রশ্নটা করে আমি গেলাম। নিজের আইনের চেহারাটা দেখেন, নিজের দলে কি হচ্ছে সেটা পর্যালোচনা করেন। আমার টেনিয়রে উনি কেন কথা বলছে? আপনাদের নিজের আমি শেষ করছি। খেলতে আসবেন না কখনো সাগর, প্লিজ কখনো আমাকে আর ডাকবেন না। আপনি অসম্ভব একজন খেলোয়াড়। আপনি কেন তাকে মিট করেননি আমার কথা বলার মধ্যে? আমি তার কথা বলার মধ্যে কথা বলছি। সাগর, আমি কিন্তু 35 বছর রাজনীতি করে এখানে এসেছি। আমি সবাইকে প্লিজ আর ফার্দার কখনো আমাকে ডাকবেন না। আমার কথা বলার মধ্যে কেন উনি কথা বলছে? কেন আপনি ওনাকে মিউট করেন না? কেন করেননি আপনি ওনাকে মিউট? আমি ওনার কথা বলার মধ্যে কথা বলছি। রুবিনা আপা খেলতে আসবেন না আমার সাথে। এই মাত্র উনি কথা বলেছে। আমি 35 বছর রাজনীতি করি। আমার কথা বলতে এই মুহূর্তে উনি একটু কথা বলেছেন, এটার জন্য আপনি এভাবে তো কথা বলতে পারেন না। কেন মিট করেননি আপনি? আমি আজকে প্রমিস করলাম আপনার এখানে কখনো আসবো না। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আমরা যাই হোক, আমি শেষের দিকে আসলে একটু করে সময় দেওয়াটাই আমার ঠিক হয়নি। আমি সবাইকে শেষ করে দিতাম, এটাই ভালো ছিল। সবাই যারা আছেন অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শিরিন আপা ভালো থাকবেন, শারিয়া ইসলাম শায়লা ভালো থাকবেন, হেলেন জেরিন খান আপনিও ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক থাকবেন। ইনশাআল্লাহ আপনার প্রোগ্রাম আরো অনেক বেশি পপুলার হবে। এই সমস্ত মহিলাদের না আনলেই আমি এসব না আপনি এইসব কথা বলতে পারেন না, আপনি এইসব কথা বলতে পারেন না। আপনার এই অনুষ্ঠান কখনোই জনপ্রিয় হবে না, বরং ডাউনে যাবে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সভ্যতা ভব্যতাই জানে না। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। রাজনীতির প্রশিক্ষণ নেওয়া দরকার। অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে। শেষের দিকে আপনি জাস্ট 5 সেকেন্ড কথা বলার কারণে সব দায়িত্ব আমার উপরে। আপনি মীরা আপার কথার মধ্যে কেন আপনি ইন্টারাপ্ট করলেন? এটা তো ঠিক হলো না। আপনার কথার মধ্যে তো মীরা আপা ইন্টারাপ্ট করেনি।
সেটাই কিংবা আমি ইন্টারাপ্ট করিনি, আপনার তো ওটুকু করা উচিত ছিল না। আপনি আপনার তো সময় দিচ্ছে, আপনারা তো বেশি সময় পাচ্ছেন, আপনারা বেশি কথা বলেছেন। শুনেন, এই ধরনের টক শোতে ইন্টারাপ্ট হয়, না, এখানে এমন কোনো অপরাধ কিছু হয়নি। যুক্তিসঙ্গত ইন্টারাপ্ট করেছি, আমি কোনো বাজে কথা বলি নাই। আমি কি বলেছি, আপনারা স্পিকার করেছেন। তা শিরিন শারমিন কি ছিল? শিরিন শারমিন রাজনীতি করেছেন কোনোদিন? শিরিন শারমিনের মা ইন্টার কলেজের না, আমার মাননীয় স্পিকার, আমাদের মাননীয় শিরিন শারমিন আপাকে স্পিকার হিসেবে কোনো অযোগ্যতার পরিচয় দিয়েছে? তিনি অত্যন্ত দক্ষতার সাথে, অযোগ্যতার পরিচয় দিয়েছে। রুমিন ফারহানার মতো যোগ্যতা সম্পন্ন মেয়ে বাংলাদেশে খুব কমই আছে। আর ওই বিতর্কে যেতে চাচ্ছি না। তিনি অত্যন্ত দক্ষতার সাথে সংসদ পরিচালনা করছে আজকে দীর্ঘদিন। তাই আপনারা শিরিন শারমিনকে নিয়ে কথা বলেন না। তার মতন একজন স্বচ্ছ, আমার দলের নীতি নির্ধারণে যে সিদ্ধান্ত দিবে সেটার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা এবং রেসপেক্ট, এবং সেই জায়গায় সেটা নিয়ে কেউ বিতর্ক করতে চাইলে আমি অবশ্যই সেটা থাকুক, সেটা থাকবে, না সেটা থাকবে, সেটাই থাকা উচিত। এটা শিরিন শারমিনকে দিয়েছে, সেটা আপনাদের দলের নীতি নির্ধারকরা দিয়েছেন। রুমিন ফারহানাকে দিয়েছে, সেটা আমার দলের নীতি। আমি বলি একটু আমার কথা। আমার কেন মানে আমার ব্যাপারটা কেন সামনে আসে, আমি শিরিন আপার প্রতি লক্ষ্য রেখে, বা আমাকে শায়লা বললো আমি আওয়ামী লীগের পক্ষ হয়ে তাদেরকে সময় কম দিচ্ছি, যদিও তাকে এবার আমি সময় ভালোই দিয়েছি। আমাকে সবচেয়ে কম সময় দিয়েছেন। একইভাবে একই অভিযোগে শেষ পর্যন্ত মীরা আপা আমাকে, তাহলে কি মাঝখানে থেকে আমরা কি কোনো ধরনের সাংবাদিকতা বলেন বা টকশো বলেন মাঝখান থেকে করা যাবে না? কারো না কারো পক্ষ নিতেই হবে একটা কথার জন্য। না না, যে নিরপেক্ষভাবে কথা বলবেন, কথা এক সময় বিএনপির পক্ষে যাবে, এক সময় আওয়ামী লীগের পক্ষে যাবে। কোনো একটা অনুষ্ঠানে না, কিন্তু সেই জন্য এমন আচরণ করে, যেটা করে মীরা আপা আমার অনেক পছন্দের একজন মানুষ, উনি যেটা বেরোয় গেলেন, যে কথা বলে বেরোয় গেলেন, কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। উনি আমার এখানে না আসলে আমার কিছু যাবে আসবে না। উনি এ কথা বলতেই পারেন না আমি একজন বড় খেলোয়াড় বা সেই। হোয়াট ইজ দিস? ওনার মুখ থেকে এটা আশা করা যায়। আমি খুব ভালোভাবে করেছি। শেষের দিকে হেলেন জেরিন খান কথা বলে দিবে, এটাকে হেলেন জেরিন খানের রিমোট কন্ট্রোল আমার কাছে আছে। 15 সেকেন্ডের জন্য বলেছে, এই জন্য কি পুরো দায়িত্ব আমার উপরে আসবে? হোয়াট ইজ, আপনাদের কেন টলারেন্স পাওয়ার এত বেশি কম? আপনারা রাজনীতি কেন করেন তাহলে? কেন প্রত্যেকটা জিনিসকে আপনারা সন্দেহের চোখে দেখেন? আমাদের কি মান সম্মান নাই? আমরা কারো খাই না পড়ি? এই অনুষ্ঠানটা করি বাংলাদেশের স্বার্থে, এই অনুষ্ঠান করি বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে। এই অনুষ্ঠানে আপনারা যারা আছেন, ঘরে বসে আছেন, আপনারা করে আছেন, আপনাদেরকে তুলে আনি আপনাদের মনের কথা বলার জন্য। এই বাংলাদেশটা কারো পাবেন না, এই কথাটা আমিও বলতে চাই। কারণ না বিএনপি না আওয়ামী লীগের, এটা আমাদের সবার মান্য রাখতে হবে সবাইকে। ফাজলামের একটা সীমা থাকা উচিত। এখানে সবাইকে প্ল্যাটফর্ম তৈরি করি বাংলাদেশের গণতন্ত্রকে সুসংগঠিত করার জন্য, ফাজলামি করার জন্য না। আমরাও ভেসে আসি নাই কোন জায়গা থেকে। সবাইকে সম্মান দেই, সমান সম্মান দিয়ে একটা সুষ্ঠু সুন্দর একটা অনুষ্ঠান করতে চাই, যেটা কানাডা থেকে করি, কানাডিয়ান মান রেখে করার চেষ্টা করি। আমাদের অবস্থান নিয়ে আমি শুনেছি এরকম বহুবার, উভয় দল থেকে, দুই দল থেকে, আপনারাই খালি আপনার আর আমরা কোনো অধিকার নেই বাংলাদেশ নিয়ে কথা বলবার। এটা এগুলি ছাড়েন, আসেন কথা বল। সাগর ভাই আপনাকে ঠান্ডা হতে না না আপা, আমি আপনাকে আপনার উদ্দেশ্যেই বলছি শিরিন আপা, আপনাকে পেয়েই বলছি। কারণ বা এখানে হেলেন জেরিন খান দুজনে আপনার সিনিয়র নেত্রী, আপনারা আছেন। আপনাদের কাছ থেকে যখন এত কষ্টের পর এখানে বসে এই অনুষ্ঠান, এই টক শো শুরু করেছি, আমি জন্ম দিয়েছি, আমার অনুষ্ঠানে একমাত্র আমার সবাই আসে, মন্ত্রী থেকে শুরু করে সাবেক বিএনপির সকল পর্যায়ের লোক থেকে আসে। আমি প্রশ্ন করি উভয় দলকে, আমি প্রশ্ন করি, আমার মনে যেটা আসে সেটা করি। শুধু অবশ্যই আপনার প্রশ্ন করার স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। আমি জামাত করি, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, প্রবলেমটা কোথায়? আমার অনুষ্ঠানে আমাকে কেউ দেখছে আমি কার পক্ষে বিপক্ষে কথা বলি? না না, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ করে, সফলতা উপস্থাপক হিসেবে এটাই আপনার সফলতা যে আপনি নিরপেক্ষ। আপনাকে কখনো আমি আওয়ামী লীগ করি, শায়লা বলেন আমি আওয়ামী লীগ করি, সবাই আপনাদের বিএনপি থেকে অভিযোগ করেন আমি আওয়ামী লীগ করি।
এবং আওয়ামী লীগ থেকে অভিযোগ করা কেন কেন করতে হবে? আমি ব্যক্তিগতভাবে সবাইকে প্রশ্নবিদ্ধ করব, আমার মতো সবাই যারা সাংবাদিক আছে সবাই প্রশ্নবিদ্ধ করবে আপনাদেরকে। এই কারণে আপনারা রাজনীতিবিদ হয়েছেন, আপনাদের দায়িত্ব আমাদের প্রশ্নের উত্তর দেওয়া, দ্যাটস ইট। নাহলে রাজনীতি ছেড়ে দেন আপনারা, দরকার নেই আপনাদের রাজনীতি করা। নামের এইসব ধান্দাবাজি করা বাদ দিতে হবে সবাইকে। মানুষের কাছে অ্যাকাউন্ট, আমার ওই অনুষ্ঠানের ইয়ে দেওয়া হচ্ছে যে রোড টু দ্য অ্যাকাউন্টেবিলিটি, যে জবাবদিহিতার পথে আপনাদেরকে আনতে হবে। তখনই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, তখনই এই দেশে গণতন্ত্রকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যাবে। 18 কোটি মানুষের জীবন নিয়ে খেলবেন না সবাই, দয়া করে বাদ দেন রাজনীতির ইয়ে নামে ফাজলামি করা। আমি সবাই দুঃখ প্রকাশ, আমি সাগর ভাই আপনাকে আপনি হলো অনুষ্ঠানের মেকার, আপনি অনুষ্ঠানের একজন প্রাণোজ্জ্বল একজন ব্যক্তি। আপনি যদি উত্তেজিত হন তাহলে চলবে না। আপনাকে অনুষ্ঠান করতে হবে, আপনাকে দুই দলকেই থামাতে হবে, আপনাকে এই অনুষ্ঠানের সৌন্দর্যকে পরিস্ফুটিত করতে হবে, এবং এই যে দুই দলের মধ্যে যে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা, হ্যাঁ, এগুলো আপনাকেই ওভারকাম করায় নিয়ে আসতে হবে। আমি করতে চাই আপা, আমি থ্যাংক ইউ আপনার কথা প্রথম থেকেই। আমরা সবাই, আমি আমারও ভালো লেগেছে, সবার কথাই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। উনি যে পলিটিক্যাল, এটা তো বুঝাই যায় না। মীরা আপার কথা ভালো লেগেছে, মীরা আপা আজকে খুবই সুন্দর, ভালো লেগেছে। এরকম ভাবে কেউ বলে আমার সে প্রোগ্রামে এসে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে, এটা কোনো হতে পারে? কোনো কিছু ঘটতেই পারে টকশোর মধ্যে। আপনারা লাস্টে কি বললো? সে থ্রেট মেরে গেল, সে থ্রেট মারতে পারে? সে কে আপনাকে থ্রেট দাও? আমি ওনার ব্যাপারে কোনো ইয়ে করতে চাই না, আমি সব ব্যাপারে আমি বলতে চাই যে কোনো ঘটনার জন্য দায় কেন বিএনপি থেকে হোক, আওয়ামী লীগ থেকে, এই দুটো দল থেকে আমি সবসময় লোকজনদের জন্য তো দল অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হবে কেন? উপস্থাপক যারাই হোক, এ বি সি ডি এক্স ওয়াই জেড, উপস্থাপক শুধুমাত্র উপস্থাপনা করবে এবং বর্তমান প্রেক্ষাপট থেকে প্রশ্ন তুলে আনবে, আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিবে, আপনাদেরকে চার্জ করবে না। অবশ্যই আপনারা সমসাময়িক রাষ্ট্রীয় যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি থেকে কিভাবে ওভারকাম করা যায়, এটার জন্য হ্যাঁ সেগুলো থেকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, রাষ্ট্রীয় সমস্যা তুলে আনার মানে আমি জামাত করি, ব্যাপারটা ঠিক নয়। একটা জিনিস আজকে সকালে ঘটেছে, এই ঘটনাটাকে আমি প্রশ্ন আকারে তুলে আনার মানে হলো অবশ্যই আমি আমার জায়গা থেকে ইয়ে করি। আমি একইভাবে বিএনপিকেও তাদের অপকর্মের জন্য তাদেরকে প্রশ্নবিদ্ধ করি কেন? তাহলে আমাকে আমার অবস্থান নিয়ে কথা বলা হবে? হোয়াট ইজ দিস? আপনারা 35 বছর ধরে রাজনীতি করেন, আমরা 35 বছর ধরে সাংবাদিকের এটাই তো গণতন্ত্র। আর আজকে ঠিক আছে আপা, আমি সরি দর্শক, আমি একটু উত্তেজিত হয়েছি, কারণ হলো ইদানিং কালে রিসেন্টলি I love all of you, there is no doubt at all। আমার সাথে সবার ভালো সম্পর্ক, আমার সাথে আওয়ামী লীগের সাথে সবার সাথে খুবই ভালো সম্পর্ক, যেমনটা বিএনপির সাথে ভালো সম্পর্ক। আমি সবার কাছে হাত জোড় করে বলবো না, অবশ্যই অনুষ্ঠান বন্ধ করে দিব প্রয়োজনে, কিন্তু এই দেশটাকে গণতান্ত্রিক উপায়ে রাজনীতিবিদদেরকে প্রশ্নের সম্মুখীন আনুন। যতদিন না পর্যন্ত রাজনীতিবিদরা এই আপনার জবাবদিহিতার আওতায় না আসবে, দুর্নীতি কখনোই বন্ধ হবে না। জবাবদিহিতা তো অবশ্যই থাকতে হবে, হ্যাঁ, জবাবদিহিতা না থাকলে দুর্নীতি বন্ধ হবে না। বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশে একসাথে বসে সুন্দর একটা আলোচনা করতে না পারবে, তখন তো এই দেশের গণতন্ত্র কখনো পুনঃপ্রতিষ্ঠিত সুন্দরভাবে হবে না। কারণ রাজনীতি মানেই হলো বিরোধী দলকে সম্মান করা, আর বিরোধী দলের সমালোচনা না থাকলে সরকারি দল কখনোই সঠিক পথে যেতে পারে না। এটাই হলো রাজনীতি, এটাই হলো না বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করতে হবে, এভাবে গঠনমূলক সমালোচনা। একটা শক্তিশালী বিরোধী দল না হলে একটা গণতন্ত্র সত্যিকার অর্থে সুন্দর রূপ পায় না। সেটাই আপনাদের অপকর্মের জন্য যেই হোক বিএনপি আর আওয়ামী লীগ, আপনারা নিজেরা অপকর্ম বন্ধ করুন, আমরা প্রশ্ন করব না। আর অপকর্ম করলে পরে যদি আমরা প্রশ্ন করি, জামাত বানানো, বিএনপি বানানো, আওয়ামী লীগ বানানো, ছাড়ুন, রাজনীতি ছেড়ে দিন। নিজেরা প্রশ্ন না উত্তর না দিতে পারলে রাজনীতি ছেড়ে দিন, ফাজলামি বন্ধ করুন। আমরা মনে হয় ইয়ে করে আসছি, উড়ে এসে জুড়ে বসছি।
রাজনীতি স্কুল লাইফ থেকে করি। ভালো থাকবেন সবাই। শিরিন আপা অনেক ধন্যবাদ। আমার উত্তেজনার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি এতটুকুই বলবো, কখনোই আমি কেন কোনো উপস্থাপকের অবস্থান নিয়ে প্রশ্ন তুলবেন না। আপনারা কি বলছেন সেটা হলো দেখার বিষয়। উপস্থাপক একটা কষ্ট করে এত সুন্দর একটা অনুষ্ঠান করে, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আপনি বেতন দেন নাকি আপনি ইয়ে করেন? কেউ বেতন দেয় না, সরকার না বিরোধী দল বেতন দেয়। একটা অনুষ্ঠান একটা এই ইয়ে করতে হলে বহুত কষ্ট করতে হয়। যতদিকে লাইট জ্বলে, এটা ওটা এত কিছু তৈরি করি, সবাই সকালবেলা এই কাজ না করে 4 ঘন্টা কাজ করি, 4 ঘন্টা এই অনুষ্ঠানের জন্য সময় দেই, কমপক্ষে $1 থেকে $150 নষ্ট করি প্রতিদিন। ইয়াতে কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, উল্টা এসে দোষারোপ করবে আমাদেরকে। হোয়াট ইজ দিস? না থ্যাংক ইউ, অনেক কষ্ট করছেন দেশের জন্য। না 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 সাগর ভাই, আপনি রাগ হলে তো হবে না সাগর ভাই, আপনি এরকম করলে তো হবে না। আপনাকে তো বললাম আপনি হলো উভয় দলের। ডেফিনেটলি আমার কাছে আমি প্রাণটা ভরে যায়। কিছু কিছু আওয়ামী লীগের নেত্রীরা আছে, নেতারা আছে, যারা আমার সাথে কাজ করছে, বুক ভরে যায়। তারা বহু আমাকে সাপোর্ট দিচ্ছে, অনেক সাপোর্ট দিচ্ছে। না না আপনি অনেক অনেক আপনি যদি এভাবে না প্রশ্ন করেন, এভাবে না বলেন, আমরা বলবো কিভাবে আমাদেরকে? এবং আপনার বিদেশি কোন সাংবাদিকের সামনে যদি বাংলাদেশি রাজনীতিবিদদের বসানো হয়, কান্না করে দিবে, ন্যাংটা হয়ে দৌড়াবে এদিক সেদিক। বাংলাদেশের আপনাদের প্রশ্নকে খণ্ডন করাই আমাদের রাজনীতি, আমাদের রাজনীতি, আমাদের দায়িত্ব। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক কেন নষ্ট হবে? আপনার সাথে কি আমার কোনো একটা জায়গা সম্পত্তির ঝামেলা আছে? আমি যদি আপনাকে এই অনুষ্ঠান বন্ধ করে দেই, কোনো সমস্যা না? তবে আমি এখানে একটা কথা বলতে চাই সাগর ভাই, এখানে আপনার কোনো ফল্ট ছিল না। এখন একটা কথার পরিপ্রেক্ষিতে হেলেন জেরিন খান আপা একটা কথা বলে ফেলছে, ঠিক আছে, এটা খুব মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এমন কোনো ব্যাপার না। কিন্তু মীরা আপা আপনার সাথে যে ব্যবহারটা করলো, আপনাকে বিন্দু মাত্র সম্মান করলো না, অপমান করলো, এবং শুধু অপমান না, আপনাকে সমাজের কাছে জনগণের সামনে ছোট করলো। আমি শুধুমাত্র মীরা আপার এই ঘটনার জন্য বলছি না, আমি সবার প্রতি আমার সম্মান আছে। মীরা আপা আমার এখানে আশা করি আবারও আসবেন, আগেও এসেছেন। তবে আমি সবার প্রতি বলতে চাই, দয়া করে উপস্থাপকের অবস্থান নিয়ে কথা বলবেন না। এটা আমার না না, আপনি তো আজকে তো আপনি খুব ভালো অবস্থান নিয়েছেন, এটা তো আমি অ্যাপ্রিশিয়েট করলাম। আমি সবসময় করে আসছি, আপনি আজকে খুব ভালো অবস্থান নিয়েছেন। আমার টক শোতে আজকে শিরিন আপা প্রথম আসছেন, এবং সারিয়া ইসলামও আপনিও প্রথম আসছেন। আমি আশা করি এই পর্যন্ত যতজনের সাথে কথা আমার ভালো লাগছে, আপনার উপস্থাপনা ভালো লাগছে। তবে আপনার কাছে আমার অনুরোধ রইবে ভাই, যে আপনি ফেস দ্য পিপল এর এই প্রোগ্রাম অত্যন্ত জনপ্রিয়, এবং আমি এর আগেও দেখেছি, এবং আমারও ইচ্ছা ছিল যে কখনো না কখনো এই টক শোতে আমি আসবো। আমার আজকে সে আশা হয়েছে। তবে আমরা মনে করি আমরা আগামীতেও আবার আসবো, এবং আপনার যে গঠনমূলক উপস্থাপনার মাধ্যমে আমরা গঠনমূলক উত্তর দিয়ে আমরা আমাদের সমসাময়িক সমস্যাগুলোকে আমরা সরকারের দৃষ্টিতে এনে এগুলো প্রতিরোধ করবো, এবং এগুলো আপনাদের প্রতি সবগুলো প্রশ্ন যাবে। আপনাদের টলারেন্স পাওয়ারটা সবচেয়ে বেশি থাকা উচিত, এতটুকুই আমাদের। অবশ্যই 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 আছেন আপনারা, অবশ্যই আমরা রাজনীতি করি, সেটাই তো। যাই হোক, আমরা রাজনীতি করি, আমাদের অবশ্যই টলারেন্স পাওয়ার থাকতে হবে। অনেক কথা শুনবো, কিন্তু আমরা তার উত্তর করব, আমরা তার সেই সমস্ত কথার উত্তর করব, প্রশ্নের খণ্ডন করব, এবং যেটা রাইট সেটা বোঝানোর চেষ্টা করব। না তবে মীরা আপা এখানে অ্যাটাক করেছে, একদম সরাসরি অ্যাটাক করেছে। অনেক হয়ে গেছে, আমি দর্শক সবার কাছে দুঃখ প্রকাশ করছি, অনেক লিঙ্গার করে অনেক রাত হয়ে গেছে। আর যে হেলেন জেরিন আপাকে ধন্যবাদ সাগর ভাইকে ধন্যবাদ, ভালো লেগেছে। হ্যাঁ, আমরা ধরেন আপনি আপনার দলকে বেশি ভালোবাসেন, আমিও আমার দলকে বেশি। আপনি আমি যুক্তি তর্ক দিয়ে আমার দলের পক্ষে বলবো, তারপর রায় দিবেন জনগণ, যারা দলের প্রতি ভালোবাসা থাকতে রায় দিবেন কে সত্যি কথা বললো, কে মিথ্যা কথা বললো। এই জায়গায় ব্যক্তিগত আক্রমণ করার জায়গা না তো, যা ইচ্ছে তাই এসে। আমি এর আগে ওনার সাথে একটা প্রোগ্রাম করলাম, নুরুকে কিভাবে যে সে তুই তাই বলে অ্যাসাল্ট করলো। পেছনের কথা যেতে যাচ্ছি না, হেলেন জেরিন খান হয়েছে কি আপনারা হাসি পিছনের কথা ওটা আমরা জানি না। ভাই আমাদের শুনেন, এমনিতেই তো বাংলাদেশের রাজনীতিতে 86% হলো ব্যবসায়ীরা,
রিয়াল রাজনীতিবিদরা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা যে কয়জন খুঁড়ে খুঁড়ে অনেক চেষ্টা করে রাজনীতিতে আছি, আমরা যদি এখন একজন আরেকজনের চরিত্র হনন করি তাহলে তো আর কেউ কোনো রাজনীতিবিদ থাকবে না। আচ্ছা, আমি তো বললাম রাজনীতি আমি একটা এমন জায়গা থেকে এসেছি যেখানে একটা বিএনপির নেতা পর্যন্ত নাই, আমি আমার নিজের যোগ্যতায় এসেছি। তো তারপরে যদি আমাদেরকে ছোট করতে চাই, ধন্যবাদ, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।